দর্শক, স্বাগত জানাচ্ছি আমেরিকান পোস্ট পডকাস্টে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। সময়ের গুরুত্বপূর্ণ নানাবিধ বিষয়, রাজনৈতিক ঘটনা প্রবাহ, নীতি নির্ধারণী সিদ্ধান্ত, ক্ষমতার সমীকরণ এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত হয়েছেন গবেষক, কলাম লেখক এবং সেই সাথে রাজনৈতিক বিশ্লেষক হাসান ফেরদৌস, এবং আমার সাথে আরো যুক্ত হয়েছেন প্রথম আলোর সাবেক সিনিয়র রিপোর্টার এবং অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসান। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলোচনা শুরু করতে চাই। আলোচনার কেন্দ্রে আজকে আসলে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে ওসমান হাদির যে হত্যাকাণ্ড এবং সেই সাথে গণমাধ্যমগুলোর উপরে যে হামলার ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। আমি একটু ওসমান হাদির হত্যাকাণ্ড দিয়েই শুরু করতে চাই। হাসান ফেরদৌস, আপনাকে দিয়ে শুরু করি। মানে ওসমান হাদির মৃত্যুটা কি আসলে অনিবার্য ছিল কিনা? ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। আমরা যদি সেই ষড়যন্ত্রটাকেই যদি ধরে নেই যে হ্যাঁ, এটা আসলে একটা ষড়যন্ত্র, সেটা নির্বাচন বানচালের হোক কিংবা দেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হোক, মানে ওসমান হাদি কেন? মেটিকুলাস ডিজাইনের যদি একটা অংশ হয়, কেন ওসমান হাদিকে মরতে হলো? মানে এই ফিগারটাকে কেন বেছে নেওয়া হলো? আপনার বিশ্লেষণ শুনি। এই উত্তর আমার জানা নেই। আমার ধারণা যে উত্তর কারোরই জানা নেই। এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ড এই অর্থে অনিবার্য যে এই মুহূর্তে যারা বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, এটা আমি বলছি ইনকলাব মঞ্চের বিবৃতি থেকে আমি উদ্ধৃত করে বলছি, আমি যারা বাংলাদেশকে অকার্যকর করতে চায় তাদের পরিকল্পনার অংশ এটা, এবং হাদি হচ্ছে তার একটা খুঁটি মাত্র। এগেইন এটা আমি বলছি ইনকলাব মঞ্চের ভাষ্য থেকে। হাতিকে মরতে হলো কেন? আমার ধারণা যে হাতি না হলে অন্য অন্য কেউ হয়তো বা একইভাবে মরতো। কারণ অবজেক্টিভ একটাই, তা হচ্ছে অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি, নির্বাচনকে বানচাল করা, বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র হিসেবে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা। সবাই বলছেন যে লক্ষ্য করুন এতে লাভ কার। সবাই বলছে, এই এই ইনকিলাব মঞ্চের বিবৃতি দেখতে দেখতে পাচ্ছি আমি, এতে লাভ বেনিফিশিয়ারি কে? উত্তর আমার চেয়ে ভালো দিতে পারবে শরীফুল ঢাকায় বসে আছে। কিন্তু এটা তো স্পষ্ট, তাদেরই লাভ যারা চায় না নির্বাচনটা হোক। নির্বাচন চায় না কে? ক্লিয়ারলি আওয়ামী লীগ চায় না নির্বাচনটা। কেন চায় না বুঝিয়ে বলি আমি। কারণ আওয়ামী লীগের প্রধান অস্ত্র কি? প্রধান অস্ত্র হচ্ছে যে এই কথা বলা যে ইউনূস সরকার অবৈধ সরকার, তাই তো? তাদের সকল আন্দোলন, সকল বিদেশি ষড়যন্ত্র সবই কিন্তু এই আর্গুমেন্টকে কেন্দ্র করে যে এই সরকার অবৈধ সরকার, এর কোনো ম্যান্ডেট নেই, জোর করে ক্ষমতায় বসছে। যদি এই সরকারের সময় নির্বাচন হয়, যে নির্বাচন 70% লোকের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যায়, তখন তাকে আপনি কোন যুক্তিতে, কোন শক্তিতে, কোন বলে বলবেন অবৈধ? ফলে আপনার প্রধান যে কার্ডটা আছে সেই কার্ডটা চলে যাবে। ফলে ক্লিয়ারলি এমন সব শক্তি আছে যারা নির্বাচনটাকে বাতিল করতে, এটা একটা দিক। লক্ষ্য করে দেখবেন যে হাদির মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আক্রান্ত হলো কে। লক্ষ্য করুন টার্গেটগুলি কি, লক্ষ্য করুন। আমি শেষ করছি, আমি বুঝতে পারছি আপনি অস্থির হয়ে পড়েছেন। আমি শেষ করছি, আমি লক্ষ্য করুন টার্গেট হচ্ছে এমন যারা মুক্তিযুদ্ধের পক্ষের, যারা বাংলা সাহিত্য সংস্কৃতির পক্ষের, যারা একাত্তরকে ধারণ করেছে। প্রথম আলো, ডেইলি স্টার, ঐদিচি, ছায়ানট, এই সবই তো সেই ধারার উল্টো। যাদেরকে আমরা দেখছি এখন শাহবাগের চত্বরে, কাদের দেখছি আমরা? কারা স্লোগান দিচ্ছে নারায়ে তকবীর? ভেবে দেখুন তো আপনি, উত্তরটা আপনি পেয়ে যাবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু শরীফুলের কাছে যাব, আপনার কাছ থেকে জানতে চাইবো শরীফুল হাসান। আহ, প্রথম আলোর কিংবা ডেইলি স্টারের উপর হামলার যে ঘটনাটা আমরা দেখলাম, বিগত সরকারের সময়েও প্রথম আলো কিন্তু বেশ কয়েকবার সরকারের রোষানলে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী কিংবা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা প্রথম আলো নিয়ে বিষোদ্গার করতে দেখেছি। ক্ষমতাবানদের রোষানলে প্রথম আলো বারবার পড়েছে। প্রথম আলোর ভূমিকা নিয়ে যদি বলি, আমরা দেখেছি প্রথম আলো ক্ষমতাকে প্রশ্ন করা গণমাধ্যমগুলোর মধ্যে একটা। কিন্তু তারপরেও প্রথম আলোর বিরুদ্ধে কেন এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, অথবা এই ধরনের একটা অভিযোগ উঠেছে, কিংবা ভারতপন্থী একটা অভিযোগ যে প্রথম আলোর বিরুদ্ধে উঠেছে, এই অভিযোগের ভিত্তিটা আসলে কি? জীবনের একটা বড় অংশই প্রথম আলোতে কেটেছে। আহ, এটা আমার একদম পরিবারের মতন। আমি একদম যখন আমার বয়স
মানে একদম 18-19 সেই সময়টা থেকে আমার একদম তারুণ্যের পুরোটা সময় প্রথম আলোতে কেটেছে। ফেরদৌস ভাই আমার সহকর্মী ছিলেন। আপনি দেখেন প্রথম আলো সবসময় কিন্তু, যেটা আপনি বলছেন, একটা কঠিন সময় পার করেছে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের সবসময় কখনোই তারা সরকারের যে খুব ক্লোজ ছিল তা না। এর মধ্যে প্রথম আলো যারা আসলে সত্যিকারের সাংবাদিকতা করতে চায় তাদের জন্য বাধাটা অনেক বেশি। সব আমলে, সেটা আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বিশেষ করে আওয়ামী লীগের গত 3বার তারা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় প্রথম আলোর প্রতি অনেক অনেক রোষানল, বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া, প্রথম আলো সরকারি প্রতিষ্ঠানে যাবে না, একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি সাবেক প্রধানমন্ত্রী তিনি সরাসরি বলা। কিন্তু দেখেন এত কিছুর পরেও প্রথম আলোর 27 বছরের ইতিহাসে কোনোদিনও কখনো এমন হয়নি সেই প্রতিষ্ঠানকে হামলা চালাতে হয়েছে, আগুন ভাঙচুর দিতে হয়েছে এবং পত্রিকা প্রকাশনা বন্ধ হতে হয়েছে। এবং পাশাপাশি ডেইলি স্টারও, মানে আমি ঠিক জানি না, পৃথিবীর সংবাদপত্র ইতিহাসে আপনি খুব কম পাবেন যেখানে কোনো একটা সংবাদপত্রকে পুড়িয়ে আগুন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে কালো অধ্যায়, এবং শুধুমাত্র প্রথম আলো এবং ডেইলি স্টার না, আপনি আপনি প্রথম আলো বলছেন বা ডেইলি স্টার বলছেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অনিয়ম বা যে কোনো সরকার আমলে, এমনকি জুলাই আগস্টের দেশের প্রায় সব গণমাধ্যম যখন চুপ করেছিল, একমাত্র প্রথম আলো তখন তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছে যে রাষ্ট্রীয়ভাবে কি করে হত্যাযজ্ঞ চলছে। ডেইলি স্টারও তাই। তার মানে এটা কি, জুলাই আগস্টে যদি এদেশের সবচেয়ে বড় পক্ষের শক্তি বলা হয়, মানে যেই পক্ষের শক্তি হাদি, তো তার তো সবচেয়ে বড় বান্ধব হচ্ছে প্রথম আলো বা ডেইলি স্টার। তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টার উপরে হামলা কেন? আবার যদি আপনি বলেন নুরুল কবির, বাংলাদেশের নিউজের সম্পাদক, একজন প্রবীণ সাংবাদিক, তিনিও একইভাবে সবচেয়ে বেশি যদি বলেন সরকারের সমালোচনা বা আওয়ামী লীগের বা উন্নয়ন তিনিও করেছেন। তো তাহলে আপনি হাদির মৃত্যুকে কেন্দ্র করে, ওসমান হাদি যাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, তার মানে ওসমান হাদিকে মৃত্যুকে কেন্দ্র করে, যেটা ফেরদৌস ভাই বললেন, মৃত্যুকে কেন্দ্র করে আপনি হামলা চালাচ্ছেন প্রথম আলোতে, আপনি হামলা চালাচ্ছেন ডেইলি স্টারে, আবার আপনি হামলা চালাচ্ছেন ছায়ানটে কিংবা উদিচেতে। তার মানেটা হচ্ছে কিন্তু দুটো যোগসূত্র। প্রথমত হচ্ছে একদল মানুষ তারা চাইছে এই মৃত্যুকে কেন্দ্র করে এমন প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাতে যারা বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অনিয়মের বিরুদ্ধে কথা বলে, যারা দেশটাকে এগিয়ে নিতে চায়, এবং সেটা নিশ্চয়ই মুক্তিযুদ্ধ বলেন বা সুন্দর এক বাংলাদেশের যে স্বপ্ন সাধারণ মানুষ দেখে সেই বাংলাদেশের স্বপ্ন ধরছে। তার মানে আপনি সেই বাংলাদেশকে আক্রান্ত করতে চান। আবার আপনি হাদির কথা যদি দেখেন, হাদি কিন্তু জুলাই আগস্টের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। যুক্ত থাকার পরেও সে কিন্তু এনসিপিতে যোগ দেয়নি। সে গত কয়েক মানে জুলাই আগস্টের পর ছাত্ররা যখন এনসিপি রাজনৈতিক দল করলো, হাদি সেই এনসিপিতে যোগ না দিয়ে হাদি ইনকিলাব মঞ্চ করলো, এবং সে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছিল। সে নিজে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিচ্ছিল। আপনি দেখেন যেখানে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র অনেক কিছু চলছে, সেখানে হাদি গণতান্ত্রিক একটা প্রক্রিয়া নির্বাচনের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং হাদি কিন্তু প্রশ্ন তুলেছে অনেকগুলো। সে পরিষ্কার করে বলেছে যে কি করে কিছু মানুষ রাতারাতি টাকা আয় করে ফেললো। সে হাদি যেই কথাগুলো বলেছে তাতে কিন্তু ওই প্রথম আলোর মতোই ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা, সে কিন্তু সেই কাজগুলো করেছে। তার মানে হচ্ছে, এবং হাদি কিন্তু মৃত্যুর আগে 1 মাস আগে সে হুমকি পেয়েছিল এবং সেই কথা সে জানিয়েছে। তো আপনি একজন মানুষ, একজন ছাত্রনেতা, সে হত্যার হুমকির কথা জানাচ্ছে, রাষ্ট্র কি ব্যবস্থা নিল? আপনি দেখেন হাদিকে প্রকাশ্য দিনের বেলা খুন করে, গুলি করে, যার ছবি তৎক্ষণাৎ চলে আসলো, খুনিরা খুব দ্রুত পালিয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে, মানে অনেক সময় দেখা যায় না, কিন্তু আমরা কিন্তু এই ধরনের খুনির সাথে ক্ষমতা, রাষ্ট্রের সংশ্লিষ্টতা অতীতে দেখেছি। তো তার মানেটা কি, যে প্রশ্নটা উঠছে, নির্বাচনটা যেন ঠিক সময় হতে না পারে, যারা চাইছে তারা কি হাদির খুনের সাথে যুক্ত? এবং আপনি যদি দেখেন হাদির খুন এবং প্রথম আলোর খুন, বা এখন যারা সরকার আছে, আপনি যে কোনো ঘটনা যদি দেখেন, গত 1.5 বছর এই সরকার আমলে ডক্টর ইউনূস, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যিনি মার্কিনদের অনেক ঘনিষ্ঠ বলে পরিচিত, আপনি দেখেন প্রতিটি ঘটনার পর তিনি উদ্বেগ জানাচ্ছেন, তিনি বিবৃতি দিচ্ছেন। উদ্বেগ আর বিবৃতি জানানো তো সরকারের কাজ না, সেই কাজ করবে সিভিল সোসাইটি, নাগরিক সমাজ। সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। সরকারের প্রথম কাজ ছিল হাদির জীবনের নিরাপত্তা দেওয়া, যেন সে মারা না যায়।
হাদি না, শুধু যে কোনো মানুষের নিরাপত্তা দেওয়া। আপনি যার বাড়ি ভাঙছেন, যাকে মব করে হত্যা করছেন, তার নিরাপত্তা দেওয়ার কাজটাও সরকারের। কারণ সরকার শপথই নেয় আমি রাগ বিরাগ অনুগ্রহের ঊর্ধ্বে উঠে সবার জন্য নিরাপত্তা করব। তো সেই কাজটা তো আপনি ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার পর যদি আপনি প্রথম আলো ডেইলি স্টারে হামলা দেখেন, সেখানে যদি আপনি সরকারের বিবৃতি দেখেন, সরকার বলছে আমরা উদ্বেগ বিবৃতি জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস। তো উদ্বেগ বিবৃতি জানানোর পর সে কি একবারও বলছে এই হামলার সঙ্গে যারা জড়িত প্রথম আলো ডেইলি স্টার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? একবারও কিন্তু সেই বিবৃতির মধ্যেও নেই। বাস্তবে তো ব্যবস্থা নিচ্ছেনই না, বিবৃতির মধ্যেও কিন্তু সেটা নেই। কেন নেই? আপনি প্রথম আলো ডেইলি স্টার যারা হামলা চালালো, আপনি তাদের সিসি ক্যামেরার ফুটেজ তো প্রকাশ্যে দেখা যাচ্ছে। তো সরকার কি একবারও বলেছে বা কাজ তো করেই নেই? একটি মবের ঘটনাতেও আপনি সিসি ফুটেজ দেখে তাদেরকে ধরছেন না। আপনি প্রথম আলো ডেইলি স্টারও হামলা প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ থাকার পরেও আপনি তো ব্যবস্থা নিচ্ছেনই না। এমনকি আপনি আপনার বিবৃতিতেও বলছেন আমি ব্যবস্থা নেব। তো তার মানে আপনি কি বার্তা দিচ্ছেন? আপনি বার্তা দিচ্ছেন তোমরা মব করতে পারো, হামলা করতে পারো, যেখানে ইচ্ছে আগুন দিতে পারো, এবং কোনো ব্যবস্থা রাষ্ট্র নেবে না। রাষ্ট্র যখন কোনো ব্যবস্থা না নেয়, তখন কিন্তু প্রমাণ হয় যে এগুলো রাষ্ট্র বোধহয় এরকমই চায়। তো আমি আমাদের এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তারা কিন্তু একটু অস্থিতিশীলতা। আপনি যদি দেখেন, আপনি অন্তর্বর্তী সরকার, তারা কখনো হিউম্যান করিডোর নিয়ে আলোচনা করছে যে কক্সবাজার থেকে মিয়ানমারে চলে যাবে, রাজনৈতিক দলগুলো জানেই না। তারা বন্ধন নিয়ে চুক্তি করছে। তারা মানে প্রথম আলো ডেইলি স্টারকে নিরাপত্তা দিতে পারছে না, হাদির জীবনের নিরাপত্তা দিতে পারছে না, মানুষকে পোড়ানো হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। এবং এই পুরো জায়গাটায় বাংলাদেশের একটা সরকার আছে, আপনি সরকারকে কোথাও খুঁজে পাবেন না। আপনি আরেকজন এনজিও বা সিভিল সোসাইটির মতো বিবৃতি দিচ্ছে। এই যে সরকার যে খুঁজে না পাওয়া, আমি মনে করি এইখানেই হচ্ছে আপনি সাধারণ মানুষের যে অভিযোগ, বা এই যে বাংলাদেশকে অস্থিতিশীল যাওয়া, ফেরদৌস ভাই যেটা বলেন, বাংলাদেশকে ব্যর্থ হতে দেখা, প্রশ্নটা সেখানে উঠেছে। কেন উঠেছে? কারণ এই ধরনের ইন্টারভেনশন গুলো যেখানেই হয়েছে, আপনি সিরিয়া বলেন, আফগানিস্তান বলেন, লিবিয়া বলেন, আমরা প্রত্যেকটা জায়গায় একটা সিমিলারিটি দেখি, যেন ওই রাষ্ট্রটাকে যেন ব্যর্থ করে দেওয়া যায়। কিন্তু বাংলাদেশ কিন্তু একটু ডিফারেন্ট। এইখানকার মানুষ বা সাধারণ মানুষ তারা তো এরকম ঠিক চায় না। কিন্তু প্রশ্নটা উঠছে, আমরা কি বাংলাদেশটাকে সেই ব্যর্থ করে দিতে চাই কিনা? সেজন্যই গণমাধ্যমের উপর হামলা কিনা, সেজন্যই মানুষের জীবনের উপর হামলা কিনা। এবং আগামী 2 মাস পর নির্বাচনটা যদি আপনি দেখেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু কোথাও নির্বাচনের কথাবার্তা নাই, নির্বাচনের আমেজ নাই। আপনি নির্বাচনের তফসিলের পরেই আপনার এই যে হাদির উপরে হামলা, এবং আপনি যে প্রশ্নটা করছেন যে প্রথম আলোর ভারত সাথে সংশ্লিষ্ট অভিযোগ, সবচেয়ে সহজ হচ্ছে আপনি এই ধরনের কথাগুলো সব সময় আপনি কখনো সরকারের সাথে, কখনো ভারতের সাথে, এবং যারা হামলা চালায় তার আওয়ামী লীগ আমলে বলা হতো যে তার সাথে জামাত জঙ্গিদের সংশ্লিষ্টতা। মানে আপনি হামলা চালানোর জন্য বা একটা প্লট সৃষ্টি করার জন্য এই ধরনের কথাটা খুব বলাটা স্বাভাবিক। এবং আপনি যারা ডেইলি স্টারে হামলা চালিয়েছে, তারা একজনও পাবেন না আর ডেইলি স্টার কি পড়ে, তারা কি জানে সেখানে কি লিখেছে। বা প্রথম আলোতে এই যে এটা এক ধরনের কথা বলে মব সৃষ্টি করে দেওয়া, এবং কারা করছে যদি আপনি দেখেন, সোশ্যাল মিডিয়াতে এমন লোকজন যারা প্রকাশ্যে বলছে যে প্রথম আলো পুড়িয়ে দিতে হবে, ডেইলি স্টার পুড়িয়ে দিতে হবে, ছায়ানটে হামলা করতে হবে, উদীচিতে হামলা করতে হবে। যারা এই মবগুলো সৃষ্টি করছে সোশ্যাল মিডিয়ায়, দেশের ভেতরে বা বাইরে থেকে বসা, সরকার কি তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিয়েছে? সরকার কি বলেছে যে এই ধরনের আইডি গুলোতে, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে এই ধরনের ঘোষণা দিচ্ছে, সেগুলো আমরা বন্ধ বন্ধ করার ব্যবস্থা নিব? আমরা তো দেখতে পাচ্ছি মব এবং সরকার এই দুটো যেন ওতপ্রোতভাবে জড়িত। তারা যেন একজন আরেকজনকে প্রোটেক্ট করছেন। আপনি কখনো সরকারে বসে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সব বলছেন যে ভারতের 7 সিস্টারকে আলাদা করতে হবে, আমরা আবার দেখতে পাচ্ছি সেটারই কথা কেউ বলছে। এখন রাষ্ট্রের কোনো একজন প্রধান বা এগুলো তো বলতে পারেন না। যদি সবকিছু মিলে দেখেন, তাহলে বাংলাদেশ বা এই অঞ্চলে অস্থিতিশীল করে দেওয়া, বাংলাদেশটাকে পিছিয়ে দেওয়া, এইরকম জায়গা থেকে বের হওয়ার জন্য, আমি যদি যুক্তরাষ্ট্রের কথা দিয়ে শেষ করি, যেমন ট্রাম্প হচ্ছে এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট। আমরা সারা দুনিয়া সবাই জানি ট্রাম্পের চরিত্র কেমন। সে মিথ্যে কথা বলে, তার রাজনৈতিক চরিত্র বলেন, নারীদের বিষয় বলেন, অভিবাসীদের বিরুদ্ধে বিষয় বলেন, কিন্তু তারপরও আমেরিকার জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আপনি যখন কাউকে ভোট দিয়ে নির্বাচিত করেন, সেটি হচ্ছে গণতন্ত্র, যে আমাকে মানতে হয়। তো আপনি সেই ভোটের পরিবেশটাতে দেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এত কথা বলছেন, তারা প্রমাণ করার চেষ্টা করছেন জরিপ দিয়ে সাধারণ মানুষ তাদের পছন্দ আছে, তারা যে কেউ নির্বাচনে দাঁড়াক, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল বা যে কেউ হচ্ছে, জনগণের কত পার্সেন্ট ভোট তারা পাক সেটা তখন তারা বুঝতে পারবেন। তো এই যে যখন আপনার জনভিত্তি নাই, তখন আপনি এই নানান ধরনের হামলা বা ষড়যন্ত্র বা যা কিছু করে যুক্ত থাকার
পরিষ্কার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং আমি শেষ করি এই কথা বলে যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের গণমাধ্যমগুলো পুড়িয়ে দেওয়ার ঘটনা আছে। তারপরে 54 বছর পর এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো, আমি প্রথম আলোতে কাজ করছি বা ডেইলি স্টারে লিখি বলে না, সাধারণ মানুষের যদি আস্থার জায়গা বলেন সেই প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেওয়ার জন্য আপনি সরকারের যদি ভাষ্যগুলো দেন, তার কোথাও দুদিন পেরিয়ে গেলেও ব্যবস্থা নেওয়ার কোনো কিছু নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছে আমরা পাশে আছি। তো পাশে থাকাটা মানে কি? প্রথম আলোকে আপনার কাছে সাহায্য চেয়েছে যে আপনি আমার বাড়ি পড়ে গেছে, আমার বাড়ি পড়ার টাকা দেন? প্রথম আলো ডেইলি স্টার তো তা চায়নি। তো আপনি যদি কাউকে সাহায্য করতে চান, তাহলে যারা হামলা করেছে সেই হামলাকারীদের বিচার করেন, যার কোনো ছাপ আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি মনে করি প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত মানে বাংলাদেশ আক্রান্ত। জি, শরীফুল হাসান, আপনি যে অভিযোগটি তুললেন সেই অভিযোগের উত্তরটা একটু আমি হাসান ফেরদৌসের কাছ থেকে নেবার চেষ্টা করব। হাসান ফেরদৌস, আহ, সরকারকে আসলে আমরা কোনো উদ্যোগ নিতে দেখিনি। আমরা একের পর এক হচ্ছে মব কালচার দেখেছি বাংলাদেশের রাজনীতিতে গত 1.5 বছরে। অনেক মব কালচার হয়েছে। আমরা যদি একটু এই বিষয়টার দিকে যদি আমরা একটু হচ্ছে নজর দিই, তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে এই যে সরকারের যে চুপ থাকাটা কিংবা সাধারণ সহিংসতা, দুটো প্রশ্ন রাখতে চাই। একটা হচ্ছে সাধারণ সহিংসতা আসলে যেভাবে সরকারের সামাল দেওয়া উচিত, গণমাধ্যমের উপর সহিংসতার ক্ষেত্রে কি আসলে সেটা একটু পার্থক্য থাকা উচিত কিনা, এটা একটা প্রশ্ন। সেই সাথে সরকারের চুপ থাকাটাও কি একটা বার্তা দেয় কিনা, আপনার কাছে কি যে মনে হয়? বিষয়টা আমার কাছে একদম বোধগম্য নয়। একদিকে আমরা বলছি এই কাজটা তারা করেছে যারা বাংলাদেশকে অকার্যকর করতে চায়, তার মানে অন্যদিকে আমরা অভিযোগ করছি সব দোষ এই ইউনূস সরকারের। অর্থাৎ ইউনূস সরকার চায় সরকার ব্যর্থ হোক। এটা কি এখন হতে পারে? এই কন্ট্রাডিকশনটাকে গ্রহণ করা যায়? ইউনূস সরকারই পরিকল্পনা করে এই হামলা করেছে যাতে করে তার সরকার ব্যর্থ হয়। ইট মেক্স নো সেন্স। ইট জাস্ট মেক্স নো সেন্স। আসলে কি হচ্ছে? এটি দুর্বল, অদক্ষ, অকার্যকর সরকারের একটি। এই সরকারের পরিকল্পনা করার ক্ষমতা পর্যন্ত নেই এমন একটা খুন করবার। না, এটা এই সরকার করেনি। সরকারের ব্যর্থতা এটা, এরকম হামলা রক্ষা করতে, হামলা ঠেকাতে ব্যর্থ হওয়াটা। তার মানে না, আবারও বলি, আমি ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করি। আমি কারেক্ট, এই হামলাটা হয়েছে এই সরকারের সময়। হামলা থামানোর দায়িত্ব সরকারের ছিল, কিন্তু হামলার পরিকল্পনা সরকারের নয়, হামলার লক্ষ্য সরকারের নয়, এবং হামলা থেকে সুবিধাভোগ সরকার করতে পারবে না। কে তারা করলো? একটু আগে আমি বুঝিয়ে বলেছিলাম, নির্বাচন বানচাল করতে কে চায়? এই হামলা থেকে বেনিফিশিয়ারি কে? কার সুবিধা? সুবিধাটা কি সরকারের? সরকার তো নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা যদি চায় নির্বাচন দেবে না, তাহলে তারা অনায়াসে নির্বাচন ডিলে করতে পারে। তা তো নয়। নির্বাচন হতে চায় না কে? ভেরি সিম্পল প্রশ্ন, আপনারা কেন করছেন না? নির্বাচন করতে কে চায় না? এটা একটা ব্যাপার। অপলা, আপনার আগের প্রশ্ন ছিল যে কেন ডেইলি স্টার প্রথম আলো। আমি প্রথম আলোর সঙ্গে প্রথম দিন থেকে জড়িত, ফলে প্রথম আলো নিয়ে দুটো কথা বলি আমি। প্রথম আলো কি সিম্বলাইজ করে? একটু আগে আপনারা বললেন, শরীফুল্লাহ বলল যে বিগত সরকার, আওয়ামী সরকার কঠোরভাবে অবস্থান নিয়েছে সরকারের বিরুদ্ধে। আপনারা জানেন মতিউর রহমান বিরুদ্ধে প্রায় 70টি মামলা তারা করা হয়েছে। এই পত্রিকার রোজিনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে রিপোর্টিং করবার জন্য। এই পত্রিকার এক সাংবাদিক ধরা হয়েছে, শামসুজ্জামান মাহমুদ করি তার নাম, বাণিজ্যের ক্ষেত্রে অনিয়মে রিপোর্ট করেছিল। কার্টুন করবার জন্য এই পত্রিকার সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছিল। তার মানে এই সরকার, এই পত্রিকা বিগত সরকারের সময় একাধিকবার আক্রান্ত হয়েছে। এবং এই পত্রিকাকে সকল দল, জামাত তো বটেই, বিএনপি ওই সরকার এই 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 পত্রিকাকে অপরাধী বলে চিহ্নিত করেছে। প্রত্যেকের চোখে সে আক্রান্ত হয়েছে। তার মানে এটা কি? নিশ্চয়ই তারা একটা ভালো কাজ, ঠিক কাজ তারা করছে। ঠিক কাজ করলেই আপনি আক্রমণ মুখে হন কার? প্রতিপক্ষের। এটা সবাই আপনার প্রতিপক্ষ। প্রথম আলো কি কাজটা করে? আবার বলি, প্রথম আলো কি সিম্বলাইজ করে? আবার বলি আপনাকে স্পষ্ট করে, প্রথম আলো 71-এর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। প্রথম আলো একটি মুক্ত বুদ্ধি সম্পন্ন সংস্কৃতির পক্ষে। প্রথম আলো ছায়ানটের পক্ষে। প্রথম আলো বুদ্ধিজীবীর পক্ষে। যারা ঠিক এই সমস্ত সংস্কৃতি, রাজনীতি, সংস্কৃতি, রাজনৈতিক ইতিহাসের বিপক্ষে, তারাই তো, তারাই এর বিপক্ষে। এটা এটা বোঝা এত কঠিন কেন? আমি আপনাকে একটু আগে বললাম, আপনারা দেখেছেন গতকাল মধ্যরাতে কারা মিছিল করছে, কারা চিৎকার করে নারায়ে তাকবীর ধ্বনি দিচ্ছে, স্লোগান দিচ্ছে? একবার তাকিয়ে দেখেছেন? কারা উন্মত্ত হয়ে স্লোগান দিচ্ছে? কারা ভারতীয় মিশনে হামলা চালাচ্ছে? কারা বলছে যে দিল্লিতে তারা পতাকা, বাংলাদেশের পতাকা তুলবে? কারা এরা? চেনা খুব কঠিন নাকি আপনাদের পক্ষে? কেন এই সত্য কথাটা স্পষ্ট করে বলতে আপত্তি আপনাদের? আমি তো ইট মেক্স নো সেন্স।
ইট জাস্ট মেক্স নো সেন্স। এটি একটি পরিকল্পিত চেষ্টা যাতে করে বাংলাদেশ একটি মধ্যযুগীয় মধ্যযুগীয় ধর্মভিত্তিক রাজনৈতিক সংস্কারে পরিণত হয়। তার একটা পরিকল্পনা, চক্রান্ত নয়, একটা পরিকল্পনা। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই কাজটা হচ্ছে। ভেরি সিম্পল। হাসান ফেরদৌস, আমি আসলে ওই বিষয়টাই জানতে চাচ্ছিলাম যে সরকার আসলে শুরু থেকে আমরা দেখছি যে মব কালচারের বিরুদ্ধে আসলে সরকারের আমরা কিন্তু তেমন কোনো উদ্যোগ দেখছি না। সরকার অনেক কিছুই করতে পারছে, কোনো কিছুই করতে পারছে না সরকার। শুধু মব মব কালচার কেন, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, সরকার বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা একটা অদক্ষ সরকার, অকার্যকর সরকার। সরকার বসে আছে কারা? একদল এনজিও যাদের কোনো অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনার ব্যাপারে। মানে এটা কি হাসান ফেরদৌস, একটা বিষয় একটু একমাত্র বলবেন কিনা, ব্যাংকিং মানে এটা সেক্টর কি ছাড়া। আসলে অদক্ষতা, এটা কি অদক্ষতা নাকি সরকার একটু পপুলিজমের দিকে একটু ঝুঁকে আছে কিংবা একটু একদম নয়, মৌলবাদের দিকে এর ঝুঁকে আছে এরকম? প্রতিটি ক্ষেত্রে তারা অদক্ষ, প্রতিটি ক্ষেত্রে তারা অদক্ষ। হুম হুম। অদক্ষের সঙ্গে যুক্ত হয়েছে সরকারের ভেতরে একাধিক স্মল গ্রুপস কাজ করছে। আপনি আমার চেয়ে ভালো বলতে পারবে শরীফ, এই সরকারের ভেতরে এটা কোনো ইউনিফাইড পলিটিক্যাল প্ল্যাটফর্মের সরকার না। এটা আওয়ামী লীগ, বিএনপি, যে আমাদের এটা একটি জগাখুঁজি সরকার। কিছু লোক এসছে কি বলে এনজিও থেকে, একই একই জেলার 5 জন লোক এসে বসে আছে, তারা চা খাচ্ছে, গল্প করছে। এটা একটা রাজনৈতিক সরকার নয়। যোগ্যতা নেই, অভিজ্ঞতা নেই, কার্য পরিকল্পনা নেই। ইটস এ কমপ্লিট ফেইলিয়ার সরকার, কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে তো আমাদের মনে হয় না বাংলাদেশের কোনো লোকের কোনো কোনো সন্দেহ আছে। ইউনূস সাহেবকে আমরা মহান, আমিও তাকে নিয়ে অনেকবার লিখেছি, বড় বড় কথা বলেছি আমি, বাট হি হ্যাজ ফেইলড টু প্রোভাইড লিডারশিপ। সরকার প্রধানের কাজ কি ছিল? লিডারশিপ। আমি জানি তিনি আজকে ফোন করে পত্রিকা সম্পাদককে জিজ্ঞেস করছেন কেন এটা হইল, এমন ঘটনা উনি প্রশ্ন করছেন, কেনই ঘটনাটা ঘটলো। একটু আগে ভালো বলেছে শরীফুল, এমন ঘটনা ইন্টারসেপ্ট করার ক্ষমতা তো সরকারের আছে। তার পুলিশ আছে, তার ডিজি বাহিনী, তার কি বলে গোয়েন্দা বাহিনী আছে, এবং এই ঘটনা ঘটতে পারে এ কথা পত্রিকা তরফ থেকে একাধিকবার বলা হয়েছে নানাভাবে। আপনি বুঝি যে ঘটনা ঘটতে পারে, সরকার বুঝলো না কি করে? আরো ইন্টারেস্টিং ব্যাপার, পুলিশ দাঁড়িয়ে, ভিডিও দেখতে পাচ্ছি আমরা, পুলিশ দাঁড়িয়ে আছে, কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? মানে সরকারের প্রতিটি ইনস্টিটিউশনস, প্রতিটি যন্ত্র অকার্যকর হয়ে পড়েছে। আমাদের ইতিহাসে এত অদক্ষ, অযোগ্য, অজনপ্রিয়, ব্যর্থ সরকার আমরা কখনো দেখিনি। শরীফুল হাসান, আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে যে ঘটনাগুলো ঘটলো কিংবা গণমাধ্যমের উপর এই ধরনের হামলাগুলোর কারণে বাকি গণমাধ্যমগুলো কিংবা সাংবাদিকরা কি আসলে সেলফ সেন্সরশিপের দিকে চলে যাবে কিনা, অথবা গণমাধ্যমগুলোকে আমরা বিগত দিনগুলোতে দেখেছি সরকার তো একটু নিয়ন্ত্রণ করার চেষ্টাই করে, আমরা আওয়ামী লীগের কথা যদি বলি, পাশাপাশি গণমাধ্যমগুলোও কিন্তু একটু ক্ষমতার দিকে বেশ ভালোই ঝুঁকেছিল। তো সেই জায়গাটার কিন্তু পরিবর্তন খুব একটা হয়নি, তার উপর এই ধরনের হামলার ঘটনা। এখন আসলে গণমাধ্যমগুলোর ভূমিকা সামনের দিনগুলোতে কি হবে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের গণমাধ্যম সবসময় একটা অংশ তো সবসময় সরকারের পক্ষেই কথা বলে, সবসময় যারা সরকারে থাকে, ক্ষমতায় থাকে, তাদের ভাষায় কথা বলে। কখনো সেটা ভয়ের জন্যে, কখনো সেটা সুবিধার জন্যে, কখনো তাদের সরকারের সাথে আঁতাত থাকে, সেটা বিজ্ঞাপন বলেন, ব্যক্তিগত স্বার্থ বলেন। তো সব সাংবাদিক বা সব গণমাধ্যম যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে তা তো নয়। সেটা যদি করতো তাহলে তো আমরা অনেক আগেই দেখতে পারতাম যে ক্ষমতাকে প্রশ্ন করে। আপনি যদি দেখেন বাংলাদেশের ক্ষমতাকে প্রশ্ন করতে পারে এরকম গণমাধ্যম খুব হাতে গোনা। সেজন্য আমি বলছি প্রথম আলো বা ডেইলি স্টারের মতন খুব হাতে গোনা কিছু গণমাধ্যম আছে, যারা একদম শুরুর দিন থেকে প্রতিটা সময় প্রতিটা সরকার সে যেই ক্ষমতায় থাকুক তাকে প্রশ্নবিদ্ধ করেছে, তাকে জবাবদিহিতার আনতে হয়েছে, এবং সেটাই সংবাদপত্রের কাজ। আপনি প্রথম আলো এবং ডেইলি স্টারকে পুড়িয়ে ভয় দেখিয়ে হামলা করে আপনি আর কাউকে ভয় দেখা গেলেও প্রথম আলো বা ডেইলি স্টারকে ভয় দেখানো যাবে না। প্রথম আলো এবং ডেইলি স্টার মাথা উঁচু করে সাংবাদিকতা করবে। কাজেই কিন্তু আপনি যেটা বলছেন অন্যদেরকে ভয় পাবে কিনা, অবশ্যই আপনি যদি দেখেন সব আমলে, যদি আপনি দেখেন বিগত সরকার আমলে বা স্বাধীনতার পর থেকে কখনো সামরিক সরকার, কখনো এরশাদ সরকার, বা তারপরে 90-এর পর যে গণতান্ত্রিক সরকারগুলো আসলেও তারা কিন্তু সাংবাদিকদের তাদের প্রতিপক্ষ মনে করেছে। কিছু কিছু ঘটলেই সাংবাদিকদের তো মামলা, কখনো সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, কখনো সেটা সন্ত্রাস বিরোধী আইনে মামলা, মানে আপনি ধারার কোনো শেষ নাই। এবং আপনি সাংবাদিকদের যদি গ্রেপ্তার করে দেখেন, আপনি এমন আপনার মনে হবে যে তারা বড় বড় সন্ত্রাসী ধরেছে, কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা
আপনি কখনো শুনবেন না যে সাংবাদিকরা আসলে কাউকে মেরেছে, সাংবাদিকরা কাউকে হামলা চালিয়েছে, সাংবাদিকরা আগুন দিয়েছে। কিন্তু রাষ্ট্রের বর্ণনাগুলো শুনলে মনে হবে যে আপনার সাংবাদিকরা ভয়ঙ্কর সব সন্ত্রাসী বা কার্যক্রম, যে রাষ্ট্রের এই যে আহ, ভয় দেখানো। কিন্তু আপনি দেখেন এই যে সাংবাদিকরা জানে তার ঝুঁকিটাকে, আমরা জানি যে কি পরিমাণ ঝুঁকিতে কাজ করে। যে ফেরদৌস ভাই যেটা বললেন, মতি ভাইয়ের বিরুদ্ধে অসংখ্য মামলা, রোজিনা আপা আমাদের সহকর্মী, আমরা সাংবাদিকতা করতে গিয়ে যখন যে দল ছিল তাদের ছাত্র সংগঠন হাতে মার খেয়েছি, মামলা, অভিযোগ, ভয়, আতঙ্ক। কিন্তু এগুলো একজন সাংবাদিককে দমিয়ে দিতে পারে না। একজন সাংবাদিক তার মতো করে কাজ করতে চায়, যারা পেশাদার সাংবাদিক, যারা সত্যি সত্যি দেশ বা গণতন্ত্রকে এগিয়ে নিতে চায়, তারা এদেরকে থেমে যায় না। কিন্তু থেমে যায় কারা? থেমে যায় হচ্ছে আপনি অনেক গণমাধ্যম আছে, তার মালিকানা বা সম্পাদকে যারা বসে আছে, তারা তো আসলে সুবিধা নেওয়ার জন্য বসে থাকে। তখন কিন্তু তারা করে কি, যখন যে সরকার ক্ষমতায় থাকে তার সঙ্গে আপনার এক ধরনের সুবিধার জায়গায় চলে যায়। আরেকটা জিনিসটা হয়, আমরা দেখেছি যে সব আমলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, এবং আওয়ামী লীগ আমলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে যে ঘটনা ছিল, তাতে সবচেয়ে বেশি মামলা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে। তো যদি আপনি এইবার খেয়াল করেন, গত 1.5 বছরে আপনি দেখবেন আপনি প্রায় 300-র মতো সাংবাদিক, ডেইলি স্টারের রিপোর্টিং এর মতো 296 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলাগুলো কি হচ্ছে? মামলা হচ্ছে খুনের মামলা, আপনার মামলা হচ্ছে সন্ত্রাস বিরোধী হামলা। আপনি একজন সাংবাদিক, তার সাথে ক্ষমতাসীনদের যোগসূত্র থাকতে পারে, বা পৃথিবীর অনেক দেশে কোনো কোনো গণমাধ্যম তারা পরিষ্কারভাবে অবস্থান নেয়, সেটা ডেমোক্রেট হোক, রিপাবলিক হোক, কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষে। তো সাংবাদিকদের সাথে যে রাজনৈতিক দলকে পছন্দ করা বা অপছন্দ করার যোগসূত্র, অনেক সময় অনেক সাংবাদিক তার যে নিরপেক্ষ অবস্থান থেকে কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে থাকে। এই অবস্থানকে নিয়ে আপনি রাষ্ট্র চাইলে তার মতন করে, বা কেউ দুর্নীতি অনিয়ম করলে ব্যবস্থা নিতে পারেন। তো আপনি যে প্রায় 300 সাংবাদিককে আপনি প্রায় সবাইকে জড়িয়েছেন খুনের মামলা, এটা কিন্তু আমি বলবো একটা কলঙ্কজনক অধ্যায়। আপনি সাংবাদিককে কেউ এবং কলঙ্ক খুনের অধ্যায় করে আপনি শেষ না, আপনি 1.5 বছর ধরে তারা কেউ জামিন পাচ্ছে না। আপনি সেটা ফারজানা রূপা বলেন, শাকিল বলেন, এরকম অসংখ্য সাংবাদিক যেমন হত্যা মামলায় জেলে, এবং এদের মধ্যে একজন সাংবাদিককে এখন পর্যন্ত গত 1.5 বছর বিন্দুমাত্র কোনো তদন্তে পাওয়া যায়নি যে তারা হত্যা সম্পৃক্ত। তো তারপর আপনি তাদের খুনের মামলায় জেলে রাখছেন। আর যে ক্ষেত্রে আপনি উল্টো যদি দেখেন যে হাদির যে খুনি, যে যে আপনার গ্রেপ্তার হলো লুটপাটের ঘটনায়, তাকে আপনি অস্ত্রসহ গ্রেপ্তার করলেন, সেই মানুষগুলো আপনি জামিন পেল, জামিন পেয়ে প্রকাশ্যে তারা ঘুরছে, প্রকাশ্যে হাদির আশপাশে আছে, হাদির ইনকিলাব মঞ্চে আছে, এবং তারা আবার খুনের পর পালিয়ে যেতে পারে। মানে যারা খুন করে, খুনের দুর্নীতি, লুটপাট, ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়, রাষ্ট্র তাদেরকে ছেড়ে দেয়। আর যে সাংবাদিকরা আপনি তাদেরকে আপনি হত্যা মামলায় গ্রেপ্তার করছেন মিথ্যায়, তারা কেউ জামিন পায় না। তো ফেরদৌস ভাই বলছেন যে রাষ্ট্রের অদক্ষতার কথা, অযোগ্যতার কথা। অদক্ষতা অযোগ্যতা তো আছেই, কিন্তু তার চেয়ে আমি যে প্রশ্নটা করে দেখেছি, ইনটেনশন, সে কি চায়, আন্তরিকতাটা কোথায়? আমি তো এই সরকারের বিন্দু মাত্র কোনো আন্তরিকতা দেখি না যে যে তারা অন্যায়কারী, মবকারী, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ফেরদৌস ভাই বলছেন যে সরকার তো কোনো লাভ হবে না, কিন্তু আমরা পৃথিবীর ইতিহাসে নানান দেশে এমন সরকারকে দেখেছি যারা তার নিজের দেশটা আপনি এমন কারোর সঙ্গে তুলে দিচ্ছে বা এমন ভাবে করছে, রাষ্ট্রটাকে তারা ব্যর্থ করছে, এগুলোকে বলছে হলো পুতুল সরকার। আমরা তো পৃথিবীর অনেক দেশেই পাপেট সরকার দেখছি। এখন পাপেট সরকার নয় আপনি প্রমাণ করেন কি দিয়ে? যে আন্তরিকভাবে চেষ্টা করে। দেখেন, বাংলাদেশে গত 54 বছরে জনগণ যেরকম একটা সরকার চায়, যে যারা নাগরিকদের মানে জীবনের অধিকার রক্ষা করবে, ওই যে যেই কারণে তারা শপথ নেয়, যে কথাটা বলে যে আমি রাগ অনুরাগ এর বিষয় মানে না থেকে সবার জন্য সমানভাবে দেখবো, সেরকম সরকারের শপথ নিয়ে চেয়ারে বসে বাস্তবায়ন থেকে করেনি। আপনারা ক্ষমতায় গেলেই তাদের এক ধরনের রাগ অনুরাগ হয়ে যায়। আপনি যেটা বলেন, এখন সেই ইন্টেনশন যদি আপনি দেখেন, ডক্টর মোহাম্মদ ক্ষমতায় বসলেন, ক্ষমতায় বসে তিনি কি করলেন? তিনি স্বাস্থ্য উপদেষ্টা বানান এমন একজন যিনি গ্রামীণ ব্যাংকে দায়িত্ব ছিলেন, যিনি স্বাস্থ্যের কোনো কিছু জানেন না। তিনি প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বানান এমন একজনকে যিনি তার পারিবারিক ডাক্তার। তা আপনি এইগুলোতে ইন্টেনশন ফুটে ওঠে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী এমন একজনকে করেছেন, আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সার্থকতা কথা। তা আপনি জানেন তারা ব্যর্থ, ব্যর্থ থাকার পরে আপনি শরীফ তাদেরকে শরীফ রাখছেন। আপনি নিজে একবারও বলছেন না প্রথম আলো ডেইলি স্টার হামলার পর যে যারাই হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এমনকি যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী উপস্থিত থাকার পরেও
আমরা অতীতে তেমন দেখি নেই যেখানে হামলাকারীরা তারা ডিক্টেট করছে তারা কি করবে। তো এরকম ঘটনার পরেও, অযোগ্যতা অদক্ষতার পরেও আপনি কেন আপনার বিবৃতিতে এই কথাটা বলছেন না, যারা হামলা চালিয়েছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব? এই কথাটা বলতে আপনার ভয় কোথায়? আপনি আপনার বিবৃতিতে তো সেই কথাটা বলবেন যে যে কোনো ঘটনা ঘটলে আমরা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দিব। আপনি প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হওয়ার পর আপনি মানে সরকার প্রধানের বিবৃতিটা দেখেন, সেই বিবৃতির মধ্যে কোথাও নেই যে যারা এই হামলা চালিয়েছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। কাজে তো নেই, কথাতেও নেই। তো আপনার ইন্টেনশনকে আমি ভয়াবহ প্রশ্নবিদ্ধ করছি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস তার ইন্টেনশনকে, আন্তরিকতা থেকে প্রশ্নবিদ্ধ করছি, কারণ তিনি চাচ্ছেন না। তিনি যদি চাইতেন রাষ্ট্রের কাজ কি, রাষ্ট্র তো প্রত্যেকটা জায়গায় পুলিশ বসাতে পারে না। সে কোনো একটা ঘটনা ঘটলে হামলাকারীদের বিচার করে সে বার্তা দেয় যে এই ধরনের অপরাধ করলে পার পাবে না। কিন্তু শরীফ, সরি আপনি সরি যখন- সরি জি ফেরদৌস ভাই, আপনার বিবেচনায় ইউনূস সাহেবের কি ইন্টেনশন, তিনি কি ইউনূস চান? সাহেবের ইউনূস সাহেবের এই এই ইন্টেনশন যে সরকার, এই রাষ্ট্র ব্যর্থ হোক, না এই রাষ্ট্র অন্য না কারো অধীনে চলে যাক, এটা না না, তার ফেরদৌস ভাই, ইন্টেনশন। আমি বলছি যে ইন্টেনশন মানে হচ্ছে আমি অযোগ্য ব্যর্থ, কিন্তু আমি চেষ্টা করছি। আমি তো আর কোনো আন্তরিকতা দেখছি না যে তার তারা মানে তো প্রথম অযোগ্য তিনি, এটা তার ইন্টেনশন নয়। এই হাদি হত্যা হলো, এটা উনি প্ল্যান না করেননি, না এটি ফেরদৌস তার ভাই, প্ল্যান করা নয়। এটি হাদিস ভাই, হত্যা রোধ করা না পারাটা তার আপনি একটু আগে বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললেন, তার ব্যর্থতা। রাষ্ট্র এই হত্যা পরিকল্পনা করে নাই, আমি জোর দিয়ে বলছি আপনাকে। ইউনূস সাহেবের প্ল্যান বাংলাদেশকে ব্যাংক্রাফট করা নয়, আমি আপনাকে জোর দিয়ে বলছি। ফেরদৌস ভাই, কারণটা হচ্ছে স্পষ্ট, এই সরকার স্পষ্টতই একটি অদক্ষ, অযোগ্য, অজনপ্রিয় সরকার, জানেই না কি করতে হবে। আমরা এমন লোককে ক্ষমতায় বসিয়েছি যে বেসিক প্রিন্সিপাল গুলো জানে না ক্ষমতা ব্যবহারের। কিন্তু তার মানে এই না যে এই সরকারটা চাইছে এই দেশটা অন্য কেউ দখল করে নিক, না, তা নয়। ফেরদৌস ভাই, আমি আপনার সঙ্গে সাথে একটু, আপনি অদক্ষ এবং অযোগ্য বলছেন। একজন মানুষকে যখন আমরা বলি অদক্ষ, অযোগ্য, এক ধরনের ইনোসেন্টলি তাকে আমি মনে করি তাকে মানে পার পাইয়ে দেওয়া হয়। আমি এই অদক্ষ অযোগ্যতার ঠিক সাথে উল্টো, আপনি আসল দোষীকে আপনি পার পাইয়ে দিচ্ছেন। সেজন্যই আমি বলছি এদেরকে ফেরদৌস দায়ী ভাই, করে আপনি আসল দোষীকে পার পাইয়ে দিচ্ছেন। ফেরদৌস ভাই, যারা আসল দোষী তারা বিদেশে বসে আছে, আপনি দোষ দিচ্ছেন ইউনূস সাহেবকে এই হত্যার জন্য। তিনি হত্যা করেননি, হত্যার পরিকল্পনা করে সম্পূর্ণ ভিন্ন লোক। আপনার বক্তব্য যে সত্য হয়, তাহলে আসল যে কারণটা, সে কারণটি অদৃশ্য হয়ে যায়। ফেরদৌস ভাই, কেউ বলছে না যে এই আপনি হত্যা বলছেন। করেছে। না না, আমি বলছি যে প্রথম আলো বা ডেইলি স্টার হামলা চালানোর পর আপনি যখন দেখছেন হামলাকারীরা কারা, আপনার সিসিটিভি আছে, ফুটেজ আছে, আপনি হামলা ঠেকাতে পারেননি, বুঝলাম আপনার অযোগ্য, অদক্ষতা। আপনি হামলার পর আপনি যখন হামলাকারীদের ধরছেন না, আপনি বলছেন বিদেশে বসে। প্রথম আলো ডেইলি স্টার তো কেউ বিদেশে বসে হামলা করেনি, দেশের মধ্যে দ্যাটস এ গুড হামলা পয়েন্ট। করেছে। তো তাহলে হামলা এই এই করার পর বেসিক আপনি প্রশ্ন, যখন তাদের কাউকে গ্রেপ্তার করছেন না, তার মানে আপনি গ্রেপ্তার করতে চান না। আপনি যখন না আইন পারেন শৃঙ্খলা না, বাহিনী বলছেন না, চান না, না পারেন না, করার ক্ষমতা আপনার নেই। আমি আপনাকে বলি, এই যে প্রশ্ন করলেন ওয়াই ডেইলি স্টার এন্ড প্রথম আলো, অন্য কোনো পত্রিকা না আর কোনো পত্রিকা আক্রান্ত হয়েছে? আমার দেশকে আক্রান্ত হয়েছে, সংগ্রামকে আক্রান্ত হয়েছে, ইত্তেফাককে কখনো কি হয়েছে? মব দ্বারা এই আমাদের গত 55 বছর ইতিহাসে মব দ্বারা বাংলাদেশের কোন পত্রিকা আক্রান্ত? সরকারি ভাবে হয়েছে, সরকারি ভাবে পত্রিকা বন্ধ করে দেয় আমার দেশ। কিন্তু মবের হাতে এর আগে ডেইলি স্টার, প্রথম আলো ছাড়া আর কোন পত্রিকা আক্রান্ত হয়েছে? ফলে ভেরি স্পেসিফিক রিজন আছে, ভেরি স্পেসিফিক রিজনের জন্য প্রথম আলো ও ডেইলি স্টার আক্রান্ত হয়েছে। এই দুটি পত্রিকা কাকে রিপ্রেজেন্ট করে, কোন মূল্যবোধকে রিপ্রেজেন্ট করে? দ্যাটস এক্স্যাক্টলি ওয়াই দে ওয়ার অ্যাটাকড। কিন্তু ফেরদৌস ভাই, আপনি শুধু মবকে বা ধর্মীয় যারা করছেন তাদেরকে আপনি বলছেন। এখন আমি জানি, ধরেন আমি সরকারে আছি, আমি জানি এই মবটা করছে বা আহ, ধর্মীয় উন্মাদনার কথা করছে, আমি জানার পরেও আমি যখন তাদেরকে ধরছি না, তাহলে আমার ইন্টেনশনটা কি? আমি আপনাকে একটু আগে বুঝিয়ে বললাম না, এই সরকারের ভেতরে একাধিক ছোট ছোট গ্রুপ আছে, ফেরদৌস ভাই, একে অপরের আমরা স্বার্থকে আমরা এই যারা কথাগুলো আক্রমণ করছে। আমরা এই কথাগুলো যখন শেখ হাসিনা ক্ষমতা, তখনও আমরা শুনেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী খারাপ, অমুক খারাপ, কিন্তু শেখ হাসিনা এগুলো কিছু জানেন না। আপনার কথা শুনে এখন আমার তাই মনে হচ্ছে আমি যে আমি স্বরাষ্ট্র মোটেই তা উপদেষ্টা বলছি না, খারাপ, অমুক খারাপ, আমি মোটেই ডক্টর তা ইউনূস বলছি না, জানেন না। আমি মোটেই তা বলছি না। আমি বলছি এই সরকারটা অযোগ্য, অদক্ষ, অকার্যকর। কিন্তু ইট ডক্টর ক্যান ইউনূস হ্যাপেন, অযোগ্য অনেক না। সরকার কিন্তু অদক্ষ, কিন্তু অকার্যকর কিন্তু হয়। সরকার খারাপ, কিন্তু ডক্টর ইউনূস অযোগ্য না। অ্যাবসলিউটলি অযোগ্য। আমি আপনাকে কি বলে এতক্ষণ ধরে আমি তো কি বললাম তাহলে আপনাকে? আমি তাহলে আমি বলছি, ডক্টর ইউনূস তিনি কি একবারও বলেছেন যে প্রথম আলো ডেইলি স্টার যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করো, এই কথাটা কি বলেছেন? তিনি বলতে পারছেন না। কিন্তু এটা কি আপনি শুধু যেটা বলছেন, এটা কি আপনি শুধু যেটা বলছেন অযোগ্যতা? যে এই ষড়যন্ত্রের পেছনে প্ল্যান হচ্ছে এদের, এই না যে ওরা বেনিফিশিয়ারি, ওরা এর বেনিফিশিয়ারি নয়।
ফেরদৌস ভাই, এইটি বুঝতে হবে, এই ফান্ডামেন্টাল ডক্টর ইস্যুটা বুঝতে হবে। ডক্টর ওরা ইউনূস, এই 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 ঘটনার ওরা বেনিফিশিয়ারি না। কিন্তু ফেরদৌস, আমার প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস কেন একবারও বলছে না যে এই যারা হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও? এটা বলতে তাকে কে বাধা দিয়েছে? বিদেশ থেকে? তাকে এটা বলতে বাধা দিচ্ছে কে? সেই কথাটা বাধা কেন দিচ্ছে বলে বলতে আমার মনে পারছে হয় না? না। উনি জানেনই না কি বলতে হবে, উনি জানেনই না। উনি প্যারিসে বসে একজন প্রথম মানুষ যখন তাকে ক্ষমা দেওয়া হয় উনি কি সারা বলেছিলেন? দুনিয়ায় তিনি জানেন, তিনি এটা তো একটা কমন উনি সেন্স জানেন জানেন। না, আমি তাকে প্রমাণ দিচ্ছি আপনাকে আমি। উনি প্যারিসে বসে প্রথম যেদিন তাকে ক্ষমা দেওয়া হলো উনি কি বললেন? প্রথম কথা তিনি বললেন সেভেন সিস্টার্স নিয়ে। একটা যোগ্য একটা লোক যদি বিন্দুমাত্র জ্ঞান থাকে ডিপ্লোমেসি সম্বন্ধে, ক্ষমতা গ্রহণ আগে কথা বলতে পারে সে? বলতে পারে না। উনি বলেছেন হি ইজ এ কমপ্লিট ফেইলিয়ার অ্যাজ এ পলিটিশিয়ান, এতে কোনো সন্দেহ তো নেই। ফেরদৌস ভাই, আচ্ছা, আর আমি একটা আসলে এক্সাম্পল আপনাকে দেই। শফিকুল ইসলাম কি বলেছে? সে দুঃখ প্রকাশ করেছে, হতাশা প্রকাশ করেছে, ব্যর্থতা প্রকাশ করেছে। সরকারের মুখপাত্র ব্যর্থতা প্রকাশ করছে। দিস ইজ হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ। না, আমি ভাই করতে পারছি না, উনি বলছেন তো স্পষ্ট। আমি আপনাকে আরো বলি, আমি জেনে বলছি আমি। উনি বলেছেন কথা। আমি ফোন করে বলেছি পুলিশকে অ্যাকশন নেবার জন্য, পুলিশ অ্যাকশন নেয়নি। আপনি পড়ে দেখেন তার স্টেটমেন্টটা। না ফেরদৌস আমি ভাই, ফোন আমি করে আপনার বলেছি অ্যাকশন নাও। আপনি আমি মানে তার উপদেষ্টা সহকারী কেন, আমি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এই মুহূর্তে যিনি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, তার বিবৃতিটা আমি পড়েছি। তার বিবৃতির মধ্যে কোথাও একটি কথা নেই এই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফাইন, মানছি, আমি মেনে নিচ্ছি আমি। কিন্তু আমি যেটা বলছি, আর আর আপনি যেটা আপনার বলছেন এটা বক্তব্য যদি আমি আপনার গ্রহণ করি। অযোগ্যতা অদক্ষতার সাথে আমি শুধু যুক্ত করছি এই কথাটা। অনেক মানুষের অযোগ্যতা থাকে, কিন্তু তার আন্তরিকতাটা থাকতে হয়। আমি ডক্টর সব মানছি ইউনূসের আমি। বিন্দু মাত্র কোনো পারফেক্ট। আন্তরিকতা বা ইন্টেনশনটা আমি দেখছি না এই তফাৎ হচ্ছে এই হামলাকারীদের যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আপনি কার্যত যারা দোষী তাদেরকে আক্রমণ না করে আক্রমণ করছেন এই সরকারকে তার ব্যর্থতার জন্য। আসল দোষীকে আপনি থেকে নজর দিচ্ছেন না। নজর না দিয়ে আপনি দোষটা চাপাচ্ছেন এমন কর্তৃপক্ষকে যে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে তার দায়িত্ব পালন করতে। আসল কথাটা কি? এই এই যেটা বললাম, কেন ডেইলি স্টার, কেন প্রথম আলো? কারণ তারা একটা মূল্যবোধকে রিপ্রেজেন্ট করে। যে মূল্যবোধটা যারা ধারণ করে না তারাই আক্রমণ করেছে। এর আগে মনে আছে ডেইলি স্টার প্রথম আলোর সামনে কারা গরু জবাই করেছিল? কারা করেছিল? কেন করেছিল? তাকে আপনি জানেন? আমি শিওর আপনি জানেন। তার মানেটা কি? প্লিজ নজরটা এড়াবেন না। ওদের অপরাধ তো ঢেকে দেবেন না। যে অপরাধটা হয়েছে সরকারকে দায়ী করে অপরাধ ঢেকে দেবেন না। সরকার ব্যর্থ, কোনো কিন্তু এর প্ল্যানটা সরকার করেনি। এর দায়ভারটা সরকার নিতে বাধ্য। কিন্তু প্ল্যানটা করেছে তারাই যারা ডেইলি স্টার প্রথম আলোর মূল্যবোধের পরিপন্থী অবস্থান গ্রহণ করে। ইট ভেরি সিম্পল। আমি ফেরদৌস ভাই শুধু যুক্ত শুধু করতে চাই, আপনি দুটোকে আলাদা করছেন, আমি দুটোকে আলাদা করছি না। আমি বলছি যারা হামলা করছে তাদের সঙ্গে ডক্টর ইউনূসের যোগসূত্রতা বা একই চাওয়াটা আছে বলেই সে হামলার পর ব্যবস্থা নিচ্ছে না। আমি দুটোকে আলাদা করে দেখতে চাই না। আচ্ছা, আমি বুঝতে বলছি পেরেছি। আপনি বলছেন যে শুধু হামলাকারী তাদের উপর করা, আপনি যারা হামলা করেছে দেখার পর জানার পরেও যখন কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তার মানে আপনি এই মবকারীদের, আপনি এই ধর্মীয় উগ্রবাদীদের, আপনি এই সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করছেন। আপনার এক গুড। ধরনের চাওয়া আছে তারা দ্যাটস পারফেক্ট। যুক্তিসূত্র। আমি সেই দ্যাটস দুটো পারফেক্টলি যুক্তিসূত্র অলরাইট। করার চেষ্টা করছি। একদম মানতে রাজি আছি আমি, 100 ভাগ মানতে রাজি আছি আমি। মাথায় রাখতে হবে যে আপনার যে মূল বক্তব্য, যে এই বাংলাদেশকে অকার্যকর করতে চায় একদল লোক, এই লোক ইউনূস সাহেব নন। ইউনূস সাহেব চান না যে বাংলাদেশ কার্যকর হোক, এই কথা কিন্তু মানতে আমি রাজি নই। ফেরদৌস ভাই, কেমন? আপনি হয়তো ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করেন বা ব্যক্তিগত বায়াসনেস আমি থেকে করি না, বলছেন। আমি আপনার পছন্দ কাজ, করি না। তার কাজ বলে দিচ্ছে সে বাংলাদেশকে ব্যর্থ করে দিচ্ছে, আর আপনি না, তারপরে বলছেন যে করতে চায় না। দ্যাট ইজ নট হিজ ইন্টেনশন, হিজ ফেলিয়ার। দেখেন আপনি ইন্টেনশন হচ্ছে ফেরদৌস ভাই, আপনার মনের মধ্যে ইন্টেনশন তো আপনার কাজ দিয়ে প্রমাণ হচ্ছে। আপনি করিডোর দিয়ে দিচ্ছেন, বন্দর শরীফ দিয়ে শরীফ দিচ্ছেন, শরীফ হামলাকারীদের ব্যবস্থা শরীফ দিচ্ছেন শরীফ না। আপনি একটা ইঞ্জিনিয়ার, আপনাকে দায়িত্ব দিলাম একটা আমি সেতু বানাতে, সেতু ভেঙে পড়লো। আপনার কি প্ল্যান ছিল সেতু সেতু ভেঙে পড়ার? এটা আপনি প্ল্যান করেননি। আপনি একজন অদক্ষ ইঞ্জিনিয়ার। সেতু বানানোটা আপনার প্ল্যান ছিল না, সেতু ভেঙে ভেঙে ফেলাটা আপনার প্ল্যান ছিল না। আপনি একজন অদক্ষ ইঞ্জিনিয়ার, ফলে সেতু ভেঙে পড়েছে। ইউনূস সাহেব হচ্ছে একজন অদক্ষ রাষ্ট্র সরকার প্রধান। সেই কারণে
সমস্ত কিছু অকার্যকর হয়ে পড়েছে, কিন্তু আর ইন্টেনশন এটা নয়, ইট ইজ জি, নট হিজ হাসান প্ল্যান। ফেরদৌস, আমি একটু বাংলাদেশ আপনার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাইবো, যেহেতু মানে এখানে আসলে আপনাদের আলোচনায় অনেকগুলো বিষয় উঠে আসছিল, আমি একটু আমার দেশ পত্রিকার বিষয়টা একটু আনতে চাই। মাহমুদুর রহমানের ভূমিকাটা কিন্তু বেশ প্রশ্নবিদ্ধ, কারণ তিনি হাদির কাছের মানুষ ছিলেন। মব সৃষ্টিকারীরাও তার প্রতি বেশ সহানুভূতিশীল, এবং যারা মব উস্কে দিয়েছেন তারা অনেকটা তাকে গুরুও মানেন। এবং আমরা দেখলাম যে ডক্টর আসিফ নজরুল স্ট্যাটাস দিয়েছেন, তিনি মাহমুদুর রহমানকে সেখানে যেতে অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু মাহমুদুর রহমান কোনো রকম কোনো রেসপন্স করেনি, তিনি নীরব ছিলেন। আহ আসলে প্রথম আলো বন্ধ হলে আমার দেশ পত্রিকার অনেক লাভ, এরকম কোনো কিছু কি মনে করছেন কিনা, কিংবা আসলে এই মবের মাঝখান থেকে কেউ আসলে আলু পোড়া খাওয়ার চেষ্টা করছে কিনা আপনার কাছে? অ্যাবসলিউটলি কোনো সন্দেহ তো নেই। পেছন থেকে কলকাঠি নাড়ছে কে? প্যারিসে বসে একজন, নিউ ইয়র্কে বসে একজন। তাদের সঙ্গে মাহমুদুর রহমানের কি সম্পর্ক আপনিও জানেন, আমিও জানি। এদের সবারই এক জায়গায়, রসুনের মতো এক জায়গায় তাদের 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 কোষ্ঠী বাঁধা, কেমন? এবং কমন ইন্টারেস্টটা কোথায়? মাহমুদুর রহমানের পলিটিক্স মূলত কি? ভারত বিরোধী পলিটিক্স, ভারত বিরোধী পলিটিক্স। প্যারিসে বসে পিনাকির পলিটিক্স কি? অবশ্যই ভারত বিরোধী, প্লাস প্লাস একটি মৌলবাদী ইসলামপন্থী ইতিহাস রচনা তিনি করছেন, সংস্কৃতি তিনি আমাদেরকে উপহার দিচ্ছেন। ফলে ইন্টারেস্টটা মিলে গেছে তো। প্লাস আরো একটা ইন্টারেস্ট, আপনি ঠিক বলেছেন, মাহমুদুর রহমানের পত্রিকা এই মুহূর্তে একটা প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে কাকে? প্রথম আলোকে। ডেইলি স্টার হয়তো নয়, প্রথম আলোকে। ফলে অটোমেটিক্যালি যদি সুযোগ পাওয়া যায় ভাঙা যাক প্রথম আলো। এতে আমি অবাক হচ্ছি না, কিন্তু মাথায় রাখতে হবে যে কারণটা কি, কেন প্রথম আলোকে আক্রমণ করা হলো। উত্তর পেলেই আপনি, উত্তর বুঝলেই আপনি বুঝে যাবেন কার আক্রমণ করেছে। জি, অসংখ্য ধন্যবাদ শরীফুল হাসান। আমি আপনার কথার সাথে যদি তর্কের খাতিরে একমত হই যে ইউনূসের ইন্টেনশন খারাপ, ডক্টর ইউনূসের যে ইন্টেনশন সেটি খারাপ, কিন্তু আসলে উপদেষ্টা পরিষদে তো আসলে আরো মানুষজন আছে। ডক্টর আসিফ নজরুল আছেন, তথ্য উপদেষ্টা আছেন, তারপরে আরো অনেক উপদেষ্টারা আমাদের আছেন যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ফাংশনাল অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত। তারা আসলে কোথায়, কিংবা এরকম একটা পরিস্থিতিতে, দেশের এরকম একটা সংকটময় পরিস্থিতিতে এই যে নীতি নির্ধারণী পর্যায়ে তারা দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। না, দেখুন, সরকারে থাকার পর আপনি যখন দেখছেন যে মানে আমি কেন ডক্টর ইউনূসের ইন্টেনশন নিয়ে কথা বলছি, কারণ আমি দেখেন, আমি একটা দল চালাই, আমি একটা প্রতিষ্ঠান চালাই, আমি একটা সংগঠন চালাই, আমি একটা পত্রিকা চালাই। আমি যখন দেখছি একজন মানুষ ব্যর্থ, আমার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ, তিনি কিছুই করতে পারছেন না, আমি জেনেও যখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না, আমি জানি যে একজন মানুষের স্বাস্থ্যের কিছুই বোঝে না, জেনে বুঝে যখন আমি তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানাচ্ছি, তাহলে তাহলে এটা আমি সেজন্যই, তখন আমি আমার যে মূল মানুষটা তার আমি আন্তরিকতা নিয়ে প্রশ্ন করছি। আমি সেজন্যই বারবার বলছি যে এই প্রথম স্টাইলে ডেইলি স্টার আগুন বা অসংখ্য মব বা অন্য হামলা যাই হচ্ছে না কেন, ফেরদৌস ভাই যেটুকু বলছেন, এদের সাথে ধর্মীয় উন্মোদনা গোষ্ঠী বা যাদের, তার সমস্ত যুক্তির সাথে আমি একমত হয়ে বলছি। ব্রিজের উদাহরণ দিলেন, আমি যখন দেখি যে একজন ইঞ্জিনিয়ার পারছে না, আমি দেখার পরে আমি যখন দেখছি সে 100টা ব্রিজ বানাতে গিয়ে 100বারই ফেল করছে, বলার পর তাকে যখন আমি আবার কাজটা দেই, তখন আমার ইন্টেনশন নিয়ে আন্তরিকতার প্রশ্ন ওঠে। আমি যখন দেখছি যে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা পারছে না, আমার আন্তরিকতা তাহলে কি করব? আচ্ছা, তাহলে ওকে দিয়ে হচ্ছে না, আমি অন্য কাউকে দিয়ে আমি একটু চেষ্টা করি। সরকার প্রধান হিসেবে তো আমার এটাই কাজ ছিল। আমি অন্ততপক্ষে এইটা, যে কোনো মানুষ জানে যে আমি যখন একটা সরকার প্রধান হই, কোনো একটা ঘটনার পর আমার বলতে হবে যে যারা এই হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইন শৃঙ্খলা কর্মী বলবো, আমার কথায় অন্তত ওকে আমি আশ্বস্ত করবো যে আমি হামলাকারীদের বিরুদ্ধে বলবো। কিন্তু আমি যখন আমার পুরো বার্তায়, কথায়, এমনকি কোনো জায়গায় আমি এই কথাটা বলি না, আমার কাছে এটা খুব ইন্টেনশনালি মনে হয় যে আমি ইন্টেনশনালি বারবার হামলাকারীদের বিরুদ্ধে একটা কথাও বলছি না, যে যারা এই হামলার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তখন আমার কাছে মনে হয় যে হামলাকারীরা কারা, প্রথম আলো বা ডেইলি স্টারের পেছনে হামলা চালিয়েছে সেটা যেমন প্রকাশ্য, কিন্তু তাদের বিরুদ্ধে আমি একটি শব্দ কার্যকর ব্যবস্থা যেমন নিচ্ছি না, বলছিও না, তখন আমার এই দুটো পক্ষকে আলাদা মনে হয় না। আমার তখন মনে হয় এই সরকারের ভেতরে এবং এই হামলাকারী, তাদের এক ধরনের যোগসূত্রতা আছে, তারা মিলেমিশে একাকার, তারা মিলেই বোধহয় চাচ্ছে যে এইরকম একটা পরিস্থিতি হোক। এবং কেন হচ্ছে আপনি দেখেন,
কারণ হচ্ছে এই দেশের আরেকটা প্রধান রাজনৈতিক দল যেটা বিএনপি, আপনার বিএনপি কিন্তু বারবার বলছে নির্বাচনী ষড়যন্ত্র হচ্ছে, এবং 25 তারিখে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়ার পর যিনি বিএনপিকে ধারণ করেন তারেক রহমানের দেশে আসার কথা। আপনি এই সময়টাতে আপনি যদি দেখেন এই যে পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে, আপনি মনে হচ্ছে যে তারা বোধহয় বুঝতে পারছে সরকারের ভেতরে বা সরকার যাদেরকে এক ধরনের মৌন সমর্থন দিচ্ছে, যে একটা নির্বাচন দিয়ে একটা ট্রানজিশন দিলে ক্ষমতা গেলে এমন কোন একটা রাজনৈতিক দলগুলোর কাছে চলে যাবে যেটা বোধহয় তারা চাইছে না। তারা একটা স্বাভাবিক ট্রানজিশন বোধহয় চাইছে না। ঘটনা দেশে দেখেন, আমরা তো কারো মনের মধ্যে যেতে পারি না, কিন্তু ঘটনার গুলো দিয়ে আমরা বিচার করি। আমি যখন দেখি যে একজন মানুষ দিনের পর দিন তিনি জামিন পাচ্ছে, হচ্ছে সাংবাদিককে আমি হত্যা মামলা দিচ্ছি, খুনিরা বা যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা জামিন পেয়ে যাচ্ছে, আমি যখন দেখছি আমার স্বরাষ্ট্র উপদেষ্টা দিনের পর তাকে প্রশ্ন করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে, তিনি পেঁয়াজের দাম নিয়ে কথা বলছেন, তিনি একটি ঘটনার ব্যবস্থা নিতে পারছেন না। আপনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নানান জনকে আপনি বলতে পারেন ব্যর্থ, যেটা শেখ হাসিনার আমলেও বলা হয়েছে তার মন্ত্রীরা তারা সবাই ব্যর্থ, তারা খুব খারাপ, কিন্তু শেখ হাসিনা খুব ভালো। এই যে একই যদি ন্যারেটিভটা এখনো হয় যে ডক্টর ইউনূসের আশেপাশের উপদেষ্টারা ব্যর্থ, তিনি তিনি কিন্তু তিনি তিনি খুব ভালো মানুষ, তার ইন্টেনশন খুব ভালো। আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে তিনি যে পাচ্ছেন না যাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কি তিনি একবারও বলেছেন? তিনি কি চেষ্টা করেছেন যে না, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে আমি তাহলে বদলি করে দেখি অন্য কাউকে দিয়া, আমি অন্তত এইটুকু বলি যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে? আমি এই যে তার ইন্টেনশনটা, তার অন্তরে কি আছে জানি না, তার কার্যকর যদি আপনি দেখেন, আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর যেমন জেলেনস্কি দেখেছি, পৃথিবীর বহু দেশে যে আমরা পুতুল সরকার দেখেছি, আপনি সামান্য এই হামলার ব্যবস্থাটা করতে পারছেন না, নিরাপদ দিতে পারছেন না, তো আপনি কি করে হিউম্যান করিডোর দেওয়ার চিন্তা করেন? আপনি কি করে পোর্ট বিদেশি দেওয়ার চিন্তা করেন? এগুলো তো আপনি সব পারেন। তাহলে আপনি এত সবকিছু পারেন আর আপনি একটা হামলা ঘটনা, তার মানেটা কি? তার মানে ইন্টেনশন। ফেরদৌস ভাই বারবার বলছেন যে পৃথিবীর কোনো সরকার চায় না, কিন্তু আমি যত অস্থিরতা বা ঘটনা ঘটছে, আপনি শেখ হাসিনা আমলে দুর্নীতি লুটপাট হচ্ছে, তো শেখ হাসিনা চায় না দুর্নীতি হোক, তা তিনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তিনি তিনি এসএলএমের দুর্নীতি চান না, তিনি এসএলএমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? তো আপনি এখন অন্তর্বর্তী সরকার প্রধান হয়ে আছেন, আপনি বলছেন মাহমুদুর রহমান করছে, আপনি এটি করছেন, একটি অমুক করছে, অর্থহীন আলোচনা আপনি হচ্ছে, করছেন একদম কি? অর্থহীন একটা আলোচনা হয়ে পড়েছে এখন, কমপ্লিটলি মিনিংলেস একটা ডিসকাশন, না না ফেরদৌস ভাই, এটা আমার মতামত হচ্ছে, আপনি আচ্ছা একদম মিনিংলেস আচ্ছা ডিসকাশন। ফেরদৌস, আমি হাসান ফেরদৌস, আমি একটু আপনার কাছ থেকে উত্তর নেবার চেষ্টা করি। আপনি বলছেন যে সরকার আসলে অদক্ষতার জন্য এরকম হচ্ছে, কিন্তু সরকারের আসলে আন্তরিকতার অভাব নেই। যদি আমি আমি তা বলিনি, আমার কথা শব্দ দেবেন না, আমি আন্তরিকতা বলছি। আমি বলছি সরকার প্ল্যান করেনি, এটা সরকারের কাজ নয়। শফিকের বক্তব্য যদি গ্রহণ করি আমরা, কেউ ওয়েট বলেনি ওয়েট, ফেরদৌস ভাই, সরকার প্ল্যান করছে এটা কেউ বলেনি। না, আমরা ইন্টেনশন, বলছি সরকারের ইন্টেনশন বলছেন আপনি, এটা সরকারের ইচ্ছা। সরকারের ইচ্ছা মানেটা কি? সরকার চাক খুন হোক, সরকার চাক নির্বাচন না হোক, সরকার চাক রাষ্ট্র ব্যর্থ হোক, এটা কখনো হতে পারে? ডাজন্ট মেক এনি সেন্স। আমি আপনাকে প্রশ্ন করছি, এর কোনো অর্থ হয়? ইউনূস সাহেব যেই 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 আসনে বসে আছেন, তিনি সেই আসনটা আগুন দেবেন তার পেছনে? কখনো হয় এটা? তাহলে ফেরদৌস ভাই, তাহলে আমি চেয়ারে বসে আছি, চেয়ারের পেছনে ফেরদৌস ভাই, নিজে আমি তাহলে আগুন দেবো। আপনার আমি কেন মনে, উনি কেন, আপনার আপনার কাছে জানতে চাইছি হি ফেরদৌস ইজ ভাই, তার মানে কেন কমপ্লিটলি উনি ইনকম্পিটেন্ট, বিকজ ইনকমেন্ট? শুধু উনি নন, শুধু পুরো সরকারটাই ব্যর্থ। আপনি একটু আগে কি বললেন, কাকে তিনি বসিয়েছেন স্বার্থ উপদেষ্টা? তার বাড়ির লোকজনকে। এরা তো দক্ষ লোক নয়, অযোগ্য এইটা উনি কেন লোকেরা। করছেন? ফেরদৌস ভাই, যদি আন্তরিকতা ঘাটতি না থাকে উনি তাকে বসাচ্ছেন কেন? আন্তরিকতা না, ওরা দক্ষতা, আন্তরিকতা নয়, দক্ষতা। আচ্ছা ওই আন্তরিক ভাবে হাসান তার ফেরদৌস, ঘরের লোকের দক্ষতার ডেকে বিষয় নিয়ে নিয়ে আমি এসছেন। একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, দক্ষতার বিষয় নিয়ে একটা বিষয় জানতে চাইবো। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে এনসিপি কিংবা সমন্বয়কারীরা যারা ছিলেন তারা বেশ দক্ষতার সাথে কিন্তু একটা সরকারকে উৎখাত করতে সফল হয়েছিলেন, যেটা অনেক বড় বড় রাজনৈতিক দলগুলো পারেনি। এনসিপি এবং তাদের জোট, গণতান্ত্রিক সংস্কার জোট, প্রথম আলো কার্যালয় পরিদর্শন করেছেন। নাহিদ ইসলাম বলেছেন সরকারের দায় আছে, তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা Absolutely. দেখেছি যখন এই হামলাগুলো হচ্ছিল বৃহস্পতিবার রাতের, রাজপথ কিন্তু আসলে এনসিপির সমর্থকদের দখলে ছিল। তখন কিন্তু তারা একটা আসলে অংশের, পরিস্থিতি, একটা অংশের, একটা অংশ ছিল তাদের কাছ একটা থেকে অংশ কিন্তু, এনসিপি নেতাদের কাছ থেকে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি, কিংবা কারেক্ট, তাদের কোনো ফেসবুক পোস্ট দেয়। একটা এনসিপি কারেক্ট, নেতা যদি একটা ফেসবুকে একটা পোস্ট দেয়, আমরা দেখি যে লাখ লাখ হচ্ছে যে শেয়ার হয়ে যায়, কমেন্ট হয়ে যায়, সেটা নিয়ে অনেক করেনি, বেশি তোলপাড় হয়। করেনি। আমরা কিন্তু সেরকম কোনো কিছু দেখিনি। এনসিপির যোগ্যতা কিংবা দক্ষতা নিয়ে আসলে কিছু বলবেন কিনা? না, প্রথমত এনসিপি 3 বা 4 ভাগে বিভক্ত। আমি গতকাল দীর্ঘ সময় এই নিয়ে ব্যয় করেছি, এদের সাথে কথা বলে। ওরা স্বীকারই করেছে আমাদের ভেতরে একটি অংশ অতি উগ্রবাদী। তো
আমার সাথে সরাসরি তার উত্তর দিয়েছে যে আমাদের দলের ভেতরে এমন গ্রুপ আছে, এমন এমন ফ্যাকশন আছে যারা সরাসরি উগ্রবাদীদের সাথে সংশ্লিষ্ট, যারা আমাদের আমাদের যে মূল রাজনীতি তার সঙ্গে সমমনা তারা নয়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথা বলছি। ফলে একটি মাত্র ফ্যাকশন এই উন্মাদনাতে আগুন জুগিয়েছে। এনসিপি যারা নেতা, মাহফুজ মনে করা যাক, ইত্যাদি ইত্যাদি, সবাই কি বলছে, এটা প্রতিবাদ করেছে, আপত্তি জানিয়েছে তাদের মতো করে, এতে কোনো সন্দেহ তো নেই। ফলে আমি এনসিপিকে দোষ দিচ্ছি না, আমি দোষ দিচ্ছি আমাদের এই বর্তমান রাজনৈতিক ডামাডোলের মধ্যে এমন একটা ফ্যাকশন সামনে চলে এসছে যারা চায় বাংলাদেশকে ব্যর্থ হতে, বা যে বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশকে ব্যর্থ করতে। তফাৎটা বুঝতে হবে। বাংলাদেশ ব্যর্থ হোক তা তারা চায় না। তারা চায় না এই বাংলাদেশ, যে বাংলাদেশের আমি আপনি চাই, যে মূল্যবোধকে আমি রিপ্রেজেন্ট করি, যে মূল্যবোধকে প্রথম আলো ডেইলি স্টার রিপ্রেজেন্ট করে, সেই বাংলাদেশ তারা চায় না। সেই কারণেই তো এই ঘটনা ঘটছে। এটা বোঝা খুব কঠিন তো নয়, এটা এত 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 জটিল কোনো ব্যাপারও তো এটা নয়। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শরীফুল হাসান, হাদির মৃত্যুর সাথে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন কিনা? আপনার কাছে আসলে কি মনে হয়? যদিও এর মধ্যে এনসিপি নেতা নাহিদ বলেছেন যে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে, বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, নির্বাচন বাধাগ্রস্ত করা যায় কিনা সেটার একটা পরিকল্পনা কিংবা অপকৌশলের অভিযোগ হচ্ছে বিএনপির পক্ষ থেকে আনা হয়েছে। আপনিও কি আসলে কোনো শঙ্কা করেন কিনা? কারণ তফসিল ঘোষণার পরপরই এরকম একটা ঘটনা, নির্বাচনের মাত্র 2 মাস আগে এত বড় একটা সহিংসতা, আপনার কাছে কি মনে হয়? না, আমাদের রাজনৈতিক দলগুলো, যেটা আপনি বললেন, আপনি তো বিএনপি কিন্তু বারবার এই কথাটা বলেছে। আপনি যদি দেখেন, আপনি নির্বাচনের তারিখ দেওয়া, এগুলো কিন্তু বিএনপির প্রচন্ড চাপের মধ্যে হয়েছে। খুব স্বেচ্ছা যে দিয়ে দিয়েছে তা না, বা যে বিএনপির যে অভিযোগ বা যেগুলো আছে, এবং বাংলাদেশে যারা থাকি বা ঘটনা বিশ্লেষণ করে, তারা কিন্তু সবাই এই আশঙ্কাটাই করছিলেন যে নির্বাচন আগে হয়তো এমন কোনো পরিস্থিতি উদ্ভূত হতে পারে যেটাকে কেন্দ্র করে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হতেই পারে, যে অভিযোগটা বিএনপি করছে। তো আমি আসলে যে কোনো ঘটনা বিশ্লেষণ করে হচ্ছে গিয়ে পরিপ্রেক্ষিত দিয়ে। আমি পরিপ্রেক্ষিতগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি বিএনপি নির্বাচন চাইছে, বিএনপি ভোটের কথা বলছে, কিন্তু সেই মুহূর্তে আপনি নানান ধরনের ঘটনা ঘটছে। মানে আমি এই বিএনপি যে এই যে অভিযোগ নির্বাচন পেছনের ষড়যন্ত্র বলছে, আমি এগুলোকে মানে একেবারে ভিত্তিহীন বলছি না। আমার কাছে মনে হয় তার যথেষ্ট কারণ আছে, এবং তার কারণ আছে বলে আপনি দেখেন নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে বিএনপিকে বলতে হলো যে এই সময়ের মধ্যে নির্বাচন। এবং এমনকি আমি বলছিলাম যে তফসিল ঘোষণা হয়েছে, স্বাভাবিকভাবে তফসিল ঘোষণা করার পর তো আপনি আপনার আইন শৃঙ্খলা বা সমস্ত কিছুতে মনোযোগ আরো দিবেন, কিন্তু আপনি দেখেন নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা আপনি এখন আমরা দেখতে পাচ্ছি না। তো এবং আমি আসলেই খুবই শঙ্কিত এই কারণটাতে, যেই 2 মাস পর নির্বাচনের মধ্যে যে একটা ট্রানজিশন করে যেই বাংলাদেশ আমরা চাই, ফেরদৌস ভাই বললেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ, প্রগতিশীল যে বাংলাদেশ, মানবিক বাংলাদেশে আমরা যে কথা বলছি, সেই বাংলাদেশের চাওয়ার বাধাগ্রস্ত যদি আপনি করেন, আমরা অতীতে এই ঘটনাগুলো যেখানে ব্যর্থতা দেখেছি, আপনি লিবিয়া বলেন, ইরাক বলেন, সিরিয়া বলেন, অন্য অনেক দেশে আমরা যে ঘটনাগুলো দেখেছি, সেই ঘটনাগুলোতে আপনি দেখবেন যে সরকারগুলোর কারণে এই ধরনের ঘটনাগুলো সেখানে আরো হয়েছে। প্রথম দিকে সেখানে গাদ্দাফির মতন বা সাদ্দামের মতন কেউ অটোক্রেটিক থাকেন, তারপরে যে পুতুল সরকারগুলো আসেন, সেই পুতুল সরকারগুলোর ব্যর্থতায় পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটে, সেখানে অনেকেই সেই পুতুল সরকারের ব্যর্থতাই বলতে পারেন, কিন্তু অনেক সে পরবর্তীতে দেখা গেছে সেই পুতুল সরকারগুলো আসলে আমেরিকানদের বসানো পুতুল ছিল, যারা সেই রাষ্ট্রের ব্যর্থতার মধ্যে কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। আমার আশঙ্কা হচ্ছে এই যে যে বাংলাদেশ দিকে আমাদের ধাবিত হতে যাচ্ছে বা আশঙ্কা করছি, সরকারের ভেতর থেকেই এমন অনেকেই হয়তো আছে যারা তার সাথে সেটার একটা যোগসূত্র থেকে আমার কাছে মনে হচ্ছে যে সরকারের ভেতর থেকে কেউ চাইছে মবের জয় হোক, সরকারের ভেতর থেকে কেউ চাইছে প্রতিক্রিয়াশীলতা জয়ী হোক, সরকারের ভেতর থেকে তাদের সাথে আমরা এক ধরনের যোগসূত্র দেখতে পাচ্ছি, তাদের প্রতি একটা অন্ধত্ব দেখতে পাচ্ছি। এই যে আপনি পার্থক্যটা দেখতে পারেন যে একদিকে যখন মুক্তিযোদ্ধা বা প্রগতিশীল মানুষজন কথা বলছেন, আপনি ছায়ানটে হামলা হয়, উদীচিতে হামলা হয়, প্রথম আলোতে হামলা হয়, ডেইলি স্টারে হামলা হয়, কিন্তু পক্ষান্তর যখন তাদেরটা হয় না, এবং রাষ্ট্র এই যে একজন যোগসূত্র, রাষ্ট্র কাদের সাথে কথা বলছে, রাষ্ট্র, আপনি ফেরদৌস ভাই যে ডক্টর ইউনূস কথায় কথায় কার সাথে বসছে, কথায় কথায় প্রথম কাকে ডাক দিচ্ছে, কাদের সাথে তার সাথে যোগসূত্রতা আছে, তাদের সাথে সে সক্ষতা হচ্ছে, কাদের কথার সাথে আপনি যদি আপনি দেখেন, তাহলে
আপনি দুটো পক্ষকে যখন আপনি আলাদা করে আপনি আবার দেখবেন কোথাও কোথাও দুটো পক্ষ একটা একটার সাথে বিলীন হয়ে যাচ্ছে। কাজে আমি আশঙ্কা করছি এই যে রাজনৈতিক দলগুলো, আমি সবসময় ভাবি যে একটা পলিটিক্যালি যে কোনো একটা সরকার একটা প্রতি 5 বছর পর একটা নির্বাচন হবে, মত বিমর্শের প্রতি সাধারণত সাধারণ মানুষ যদি তারা মনে করে যে আমি কোনো ডক্টরেট না, একটা ক্লাস 5 পাস বা 8 পাস মানুষকে আমি ভোট দিয়ে নির্বাচন করবো রাজনৈতিক দল, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি মনে করি সেই রকম আমাদের অনেক বড় পণ্ডিত, ডক্টরেট, নোবেল জয়ীর চেয়ে সাধারণ জনগণ যে রাজনৈতিক দলকে পছন্দ করছে, আমি মনে করি রাষ্ট্র তাদের হাতে চালানো উচিত, তাদের কাছে যাওয়া উচিত। এবং আমি মনে করি যে কোনো মূল্যে আমাদের নির্বাচন হওয়া উচিত এবং সেই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতাও যাওয়া উচিত। কারণ বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র, সেটা 75 বলেন, সেটা তার আগে সেই পলাশের প্রান্তর দখল করেছে, আমরা সবসময় দেখেছি এই ষড়যন্ত্রকারীরা শুধু বাইরের না, আমাদের মুক্তিযুদ্ধ বলেন, আমাদের বুদ্ধিজীবী হত্যা বলেন, আমরা তো দেখেছি যে এই সরকারের পক্ষে থাকা মানেই যে সবাই বাংলাদেশের অগ্রগতি চায় তা তো না। বঙ্গবন্ধু সরকারের মধ্যে তো খন্দকার মোশতাক ছিল, তা আপনি কি তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধকালীন সরকারের, তখন তো যে কেউ বলবেন যে সরকারের তিনি কি রাষ্ট্রকে ব্যর্থ চায়, কিন্তু তিনি তো চেয়েছেন, তিনি তো চাননি বাংলাদেশ স্বাধীন হোক। তো তার মানে কোনো কোনো সময় ইচ্ছায় হোক অনিচ্ছা হোক, চাওয়াই হোক অনিচ্ছা হোক, এমন কেউ আমাদের অনেক সময় ক্ষমতায় চলে আসেন যারা দেশটাকে না এগিয়ে দেশটাকে পিছিয়ে দেয়, এবং ইতিহাসে কিন্তু তারা কলঙ্কিতই থাকে। খন্দকার মোশতাককে কেউ আর ইতিহাসে নায়ক বলে না। তো আমার আশঙ্কা আগামী 2 মাস পর যদি নির্বাচন বা স্বাভাবিকভাবে ক্ষমতাস্থ না হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল বিজয়ী, ইতিহাসে মূল্যায়ন করবেন তিনি কি করেছেন, তিনি তার ইন্টেনশন কি ছিল। আমি এই মুহূর্তে বাংলাদেশ থেকে এই সংকট থেকে বের হওয়ার আমি একমাত্র উপায় দেখি যে আমাদের একটা নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের মধ্যে দিয়ে, এবং আপনি যে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি মনে করি যে আমাদের আপনি দেখবেন যে এই যে হাদি মারা গেছে, না হলে নির্বাচন হওয়া যাবে না, অমুক না হলে নির্বাচন হওয়া যাবে না। নির্বাচন এবং এই পরিস্থিতিগুলো দুটো, হাদির মৃত্যু ভীষণ দুঃখজনক। আমি আপনাকে বলি, যেই হাদিকে সাধারণ মানুষ হয়তো অনেক মানুষ টিভিতে বা দেখে মনে করেন, কিন্তু আমি কিন্তু হাদিকে ব্যক্তিগত চিনি, একদম ভীষণ মানবিক একটা ছেলে। তো এই যে টার্গেট করে হাদিকে খুন করা এবং হাদি এনসিপি থেকে বেরোয়, সে কিন্তু নির্বাচনের পক্ষ ছিল, সে কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কাজে আমার এই মুহূর্তে একটা মাত্র চাও, যেন আমাদের নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেন আমাদের যায়। এবং জি। আমি আবারও বলি, আমি শুধুমাত্র অযোগ্য অদক্ষতা দেখি না, আমি মানুষকে মূল্যায়ন করি তার চাওয়াটা দিয়ে, তার ইন্টেনশন দিয়ে। মানুষ ব্যর্থ হতে পারে, আমি এভারেস্ট ওঠার স্বপ্ন দেখছি, আমি ব্যর্থ আমি হতেই পারি। আমি চেষ্টা করছি, আমি যারা দেশকে পিছিয়ে দেয় প্রতিক্রিয়াশীল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আমি ব্যর্থ হতেই পারি। আমি মানুষকে মূল্যায়ন করি তার ভেতরে চাওয়াটা দেখে এবং চাওয়া অনুযায়ী কাজ দিয়ে। আমরা নানান কারণে আমাদের ব্যর্থ হতে পারি, কিন্তু চাওয়াটা যদি আমি বলি, এই সরকারের চাওয়াটা, সরকার মিলে সরকারের সব চাওয়াটা বাংলাদেশ স্বাভাবিক সুন্দর গতিতে এগিয়ে যাক, সেই চাওয়াটা আমি তার পুরোপুরি ছাপ দেখতে পাচ্ছি না। কিন্তু বাংলাদেশকে বাঁচানোর জন্য এই মুহূর্তে একটা যে কোনো মূল্যে নির্বাচন করে রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতার প্রত্যাবর্তন ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আমাদের মুক্তিযুদ্ধ বলেন, জুলাই আগস্ট আন্দোলন বলেন, আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম যেখানে মানুষের মত দ্বিমতের স্বাধীনতা থাকবে, জীবনের নিরাপত্তা থাকবে এবং একটি সুন্দর বাংলাদেশ করবে। আমরা সেই বাংলাদেশের স্বপ্নের কথাই আবার বলে যাচ্ছি। শরীফুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আপনার কাছে আর আসতে পারবো না, কারণ আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি একটু হাসান ফেরদৌস, আপনার কাছে আসলে দুটো প্রশ্ন রাখতে চাই। একটা হচ্ছে, আপনি এই সরকারকে অদক্ষ বলছেন, আর 2 মাস পরে নির্বাচন, এই অদক্ষ সরকারের মানে আন্ডারে আসলে কতটা ফেয়ার নির্বাচন হবে? আমরা তো তাহলে সেই ক্ষেত্রে কোনো সম্ভাবনাই দেখি না, মানে অদক্ষই হোক আর যেটাই হোক না কেন, আমরা তো আসলে একটা ফেয়ার ইলেকশনের কোনো সম্ভাবনা দেখি না। আপনি আসলে বলবেন শঙ্কার জায়গাটা কোথায়? সেই সাথে দেশের ভেতরে ভারত বিরোধিতা দিন দিন বাড়ছে, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে আছেন, শেখ হাসিনার সময় অনেক মন্ত্রী ভারতে পালিয়ে আছেন, হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছেন, এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার ভারতের সঙ্গে যোগাযোগ করা হলেও ভারত কখনো কোনো উত্তর দিচ্ছে না, তারা কোনো চিঠির জবাব দিচ্ছে না, এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমের ভূমিকা তো আমরা দেখছি। তাহলে সেই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের ভারত বিরোধিতা বাড়ার যে বিষয়টা, মানে বাংলাদেশের যে পাবলিক সেন্টিমেন্ট, সেটা আসলে ক্ষুব্ধ হওয়া তো এক অর্থে মানে স্বাভাবিকই। আপনার মূল্যায়ন শুনি। প্রশ্ন নির্বাচনী সংখ্যা 100 ভাগ। যারা নির্বাচন পরিচালনা করবে তারা যদি অদক্ষ হয়, অযোগ্য হয়, অনভিজ্ঞ হয়, ফলাফলটা কি হবে? কিন্তু আমার কাছ থেকে আপনার কাজটা কি? টু বি এক্সট্রিমলি কশাস, টু বি এক্সট্রিমলি কেয়ারফুল, যাতে করে এই এমন ঘটনা না ঘটে। আমারও দায়িত্ব আছে, শুধু টেলিভিশন সামনে এসে আমি বড় বড় কথা বলবো তাও না, আমারও দায়িত্ব আছে যাতে করে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, সঠিকভাবে হয়। মিডিয়ার একটা বড় দায়িত্ব আছে। আবারও বলি, আমি
একটা অদক্ষ সরকারের হাতে আমরা পড়েছি, যার ফলে আমাদের আজকের এই হাল। এই সরকারকে দিয়েই আমাদের আগামী নির্বাচন করতে হবে, বাইরে থেকে কেউ সে করে দেবে না। যাতে করে সেই উদ্দেশ্য সফল হয়, আসুন সেই উদ্দেশ্যে আমরা নিয়োজিত হই। এক, ভারত বিদ্বেষ, এটা ভেরি সিম্পল। আমরা কি দেখেছি গত 16 বছর বা 17 বছর? এই সরকার ভারতকে ছাতা বানিয়ে তার নিচে বৃষ্টি থেকে রক্ষা করেছে নিজেকে। ভারত ছিল এই সরকারের রক্ষক। বিগেস্ট মিস্টেকটা কিন্তু ভারতের, কারণ ভারত এই সরকারকে তার ক্লায়েন্ট ভেবে নিয়েছে। এই সরকার তার যা চাই তাই পাবো, আমি আমি ট্রানজিট চাই ট্রানজিট পাবো, পোর্ট চাই পোর্ট পাবো আমি। ফলে এই যে মিস্টেকটা করলে, গতকাল ইনফ্যাক্ট ভারতীয় পার্লামেন্টে আমরা দেখেছি, পার্লামেন্টারি কমিটি শশী থারুরের নেতৃত্বে মিটিং হয়েছে। তারা কি বলেছেন? যে আমরা একটা স্ট্র্যাটেজিক মিস্টেক করেছি। মিস্টেকটা কি? যে আমরা আমার সমস্ত ডিম ওই এক বাক্সে রেখেছি। ডিম গেল, ডিমের বাক্সটাও গেল। এবং আমাদের যে গ্রিভেন্সেস, তা তো জেনুইন গ্রিভেন্সেস। আমরা পানি পাই না, আমরা বাণিজ্যিক ভারসাম্যহীনতায় ভুগছি, ট্রানজিট পাই না আমরা। ফলে আমাদের যে, এবং সবচেয়ে বড় কথা, একটা অবৈধ সরকারকে একবার নয়, পরপর 3বার নির্বাচনের পরেও যে সরকারকে ভারত জিয়ে রেখেছে, আমরা ক্ষুব্ধ হব না? আমরা ক্রুদ্ধ হব না? ফলে আমার ক্রুদ্ধ হওয়াটা জেনুইন। কিন্তু যেটা জরুরি অপরাধ হচ্ছে এই যে আমরা যারা ক্ষমতায় বসে, আমরা যারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখি, তারা যেন ভারত বিরোধিতাকে আমার পররাষ্ট্রনীতিতে পরিণত না করি। কারণ ভারত আমার ঘনিষ্ঠতম প্রতিবেশী। আমি চাইলেই ভারতকে আমার পাশে থেকে সরিয়ে দিতে পারবো না। ভারত উইল রিমেইন মাই নেইবার, এবং ভারতের কাছে আমার প্রয়োজন আছে। আমরা ভাটির দেশ, ভারতের কাছ থেকে আমার পানি চাই। অন্য কিছু সব ছেড়ে দিলাম, পানি আমার চাই। গত 55 বছরে আমরা অনুনয় বিনয় করে কিছুই পাইনি। এখন যদি ভারতকে আমরা, অনেক দেখছি আজকাল অনেকে যুদ্ধ করার কথা ঘোষণা করছেন। এক একজন ছাত্র নেতাও দেখেছি আমি, 7 সিস্টার দখল করে বসবেন। তাই এমন কথা তারা বলেছেন যে যুদ্ধ বেঁধে গেলে তারা আশ্রয় দেবেন। দিস ইজ পিওর স্টুপিডিটি। আমরা ভারতের সঙ্গে যুদ্ধ চাই না। আমরা কি চাই? সম সার্বভৌমত্বের ভিত্তিতে, কোইকুয়াল সভরেন্টির ভিত্তিতে, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি। আমরা এখন কি করছি? ভারতকে ঠেকানোর জন্য আমরা পাকিস্তানকে ইম্পোর্ট করছি। এর আগে বিগত সরকার হাসিনা চেষ্টা করেছিল চায়না কার্ড ব্যবহার করবার জন্য, খুব একটা কাজে লাগেনি। এই সরকার পাকিস্তান কার্ড ব্যবহার করছে। সেই পাকিস্তান যে 55 বছর আগে এই বাংলাদেশে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, তা কি আমরা ফের ডেকে নিয়ে আসছি? আমরা ভারত বিরোধিতার নাম করে আমরা আমাদের সেই পাকিস্তানিদের, আমরা শুধু পাকিস্তানি নয়, আমরা সেনাবাহিনীকে ডেকে নিয়ে আসছি। আমরা পাকিস্তানি সেনাবাহিনীর নেতৃত্ব ঘরে ঘন ঘন আমাদের দেশে এসে কথা বলে যাচ্ছে। কেন? আর একটা কথা বলি, শেষ কথা বলি। এই যে ছাত্র নেতৃত্বের একাংশ ভারত এমবেসি দখল করতে গেল, পরটা কি ঘটলো? ভিসা দেওয়া বন্ধ হয়ে গেল। আমার বোন ক্যান্সার পেশেন্ট, তার ভিসা না পেলে তার টাটা হসপিটাল তার যাওয়া হবে না। তার মৃত্যু হলে দায়ীটা কে হবে? এই দায়িত্বটা আপনারা নেবেন? প্লিজ বুদ্ধি ব্যবহার করে, আপনাদের অভিজ্ঞতা ব্যবহার করে সচেতনভাবে রাজনীতি পরিচালনা করুন। অনেক ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজন অতিথিকে আজকে সময় দেবার জন্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। হাসান ফেরদৌস, শরীফুল হাসান, দুজনের প্রতি কৃতজ্ঞতা আজকে আমেরিকান পোস্ট পডকাস্টে যুক্ত হবার জন্য। দর্শক, আমেরিকান পোস্ট পডকাস্টে এই ছিল আজকের মতো। আমেরিকান পোস্টের সঙ্গেই থাকুন সবসময়।